চলুন শুরু করি আমাদের আজকের প্রথম ঘটনা ডক্টর আলিফকে দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, আমি তো অবাক হয়ে গেলাম, বাবু ভাই শুরু করলো না, আমাকে দিয়ে স্টার্ট করালো। আমি তো এই প্রথম মনে হয় রাসেল ভাই, আগে আপনাকে ঘটনা শুনাই নাই। আমরা তিনজনই আপনাকে আজকে কোনো ঘটনা শোনাই। আজকে শুরু হবেই একদম নিজেদের মতো আপনাকে কনসেন্ট্রেট করিয়ে। তো ইনশাল্লাহ আমি যে ঘটনা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখন। আচ্ছা। ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন। তো তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। আচ্ছা। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। যোগাযোগ ব্যবস্থাটা তখন এত উন্নত ছিল না, এখন যেরকম উন্নত। তো ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। আচ্ছা। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুফাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। আচ্ছা। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে, এরকম বছরের মাঝামাঝি দিন। আচ্ছা। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুফাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। আচ্ছা। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নেই, ওরকম পরিচয় নেই। তার ফ্রেন্ডের সাথে পরিচয়, পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনব। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, ও বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। তো বলে ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, একই ফ্যামিলিতে একটা মহিলা, তার 2টা বাচ্চা একসাথে চলে গেল। যে লোকটা নিজের লোক গেছে, তার কি অবস্থা, সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে ওনার নাম তহিদ, রাসেল ভাই একটা কথা বলছি। আচ্ছা। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? আমি খুব গুছাই বললাম, এটা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতে থাকে, তাদের মতো করে তারা বলেছিলেন। হ্যাঁ। এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, কিন্তু বোঝা যায়। আচ্ছা। যে 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে? তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো? উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? আচ্ছা। বলে কি তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, যদি বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচণ্ড বিরক্তই হয় যে একটা অননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। আচ্ছা।
তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, এই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় হুম তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়। পৌঁছাতে পৌঁছাতে মনে করেন এরকম যে 3টা-4টা, রাত 3টা-4টা, তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। হুম লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, হুম তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় মানে কিছু নামছেই, যেহেতু ওই পারে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলো লঞ্চ, মানে অনেকগুলো নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলো নৌকা সামনে ছিল। হুম। তো একটা নৌকা, এতগুলো নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল একটার মধ্যে, উঠে গেল ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। আচ্ছা নদীর মাছ বরাবর মাছার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে হঠাৎ করে। মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। এখন তো মোবাইল ফোনের আলোতে দেখা যায় সবকিছু, তো তখন এগুলো ছিল না। হুম। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান দুই দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচণ্ড রক্ত পড়ছে। আচ্ছা অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। হুম তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে। হুম হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা এটা আমার ঘটনার অর্ধেক। এটা অর্ধেক। আচ্ছা তো মোটামুটি সে ওই দিনটা পার করে। হুম দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। হুম এটা তাকে বারবার পোড়াতো। হুম তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায় আচ্ছা কন্টিনিউয়াসলি। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না, ঢাকায় চলে যাবো, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। হুম সেদিন প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে। রুমের লাইট বলতে কি, মানে ওই জায়গায় ইলেকট্রিসিটি তখন নতুন গেছে তাদের এলাকায়। তো বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার রুমের ভিতরে এক চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, যেন মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে 1টা-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। ঠিক পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি মানে পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতেছে। হাঁটতে একটা সময় তিনি অভ্যাস সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছ কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 1-2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে।
নিচে পড়ে যায় সে 2 তলা থেকে, এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে এবং হাঁটতে সে প্রপারলি পারবে না আর। তো জিনিসটা পড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন করতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে, আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময়ে তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকমভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো, এটা তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল, এবং 26 জন যে মারা গেছে এগুলো সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে। তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে তার সাথে। ও মাই গড। এবং সে এরকম অনেকের ক্ষতি করেন, আচ্ছা, এবং ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করা, অথচ তার 2001-এ পড়াশোনা করা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছিল ঘটনা রাসেল ভাই। কিন্তু এটা রিভিল হওয়ার পরে ওই ফ্রেন্ডকে অনেক খোঁজার চেষ্টা করে যে এই জিনিসটা, তো ওই যে লোক তাকে রেফারেন্স করে দিয়েছিল যে তোমার ঘনিষ্ঠ একটা বন্ধু করেছে, কিন্তু ওইটা আপনি কিভাবে বুঝলেন এটা ওই ফ্রেন্ড? তার আর কোনো ফ্রেন্ড নাই তার সম্বন্ধে এতকে ভালো করে জানতো। আর ওই দিন ওই ফ্রেন্ডের ওই পটুয়াখালী না যাওয়ার কোনো কারণ নেই, হঠাৎ করে জিনিসটা দেখালো যে তার আত্মীয় মারা গেছে, কিন্তু এরকম কোনো ঘটনা পরে আর জানতে পারে নাই যে আসলে এরকম কেউ মারা গেছে কিনা। জানলে তো অবশ্যই খবরে আসতো, পেপারে আসতো। ভেরি ট্রু। তো সেটা ধরে নিয়েছে এটা তার ওই ফ্রেন্ডের ঘটনা, এবং ওই ফ্রেন্ড তার উপর এই জেলাসি থেকে এই কাজটা করেছে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, হ্যালো টু এভরিওয়ান। অনেকদিন পরে আসলাম। রাসেল ভাই, যে কাহিনীটা বলবো এটা হচ্ছে নাজিমউদ্দিন সাব্বির নামে একজন চিটাগাংয়ের বদ্দারহাট থেকে পাঠিয়েছেন স্টোরটা। ও পাঠিয়েছেন আমাদের এক ছোট ভাইয়ের মাধ্যমে, নাম হচ্ছে নয়ন হোসেন হাবিব। সো সেই মেল করেছে আমাকে কাহিনীটা। কাহিনীটা হচ্ছে সাব্বিরের। আচ্ছা, তো এই সাব্বির ওর মতো লিখেছে, আমি আমার মতো করে বলছি। ওকে। সাব্বির তখন মনে হয় কলেজে পড়ে বা সামথিং। এই সময় ও বাসায় যখন আড্ডা দিত তার থেকে বেশি পছন্দ করতো মুভি দেখতে। বাট তার বাসায় কোনো কম্পিউটার বা ডিভাইস ছিল না যেখানে সে মুভি দেখতে পারতো। তো ওর ফ্রেন্ডের বাসায় যেত সাইফাই এবং হরর এইসব মুভি দেখার জন্য। সো মুভি দেখার সময়টা রাসেল ভাই বেশিরভাগই হতো রাতের বেলায়, 8টা-9টার পরে, মানে এই সব কাজ সেরে পড়াশোনা সেরে তারপরে যেত। সো যথারীতি যাওয়ার সময় একদিন সে এরকম বাসায় বলে যায় যে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি মুভি দেখতে, আমার ফিরতে একটু রাত হতে পারে। তো চলে যায় বন্ধুর বাসায়। বন্ধুর বাসা কয়েক মাইলের ভেতরে আর কি। তো ওখানে যখন যায় রাতের বেলা, যাওয়ার পরে বন্ধুর বাসায় মুভি দেখে, এর মধ্যে তার মানে অনেক টাইম পার হয়ে যায়। এক সময় তার বন্ধুর মা তাহাজ্জুদের নামাজ পড়ে এসে বলে যে বাবা এখন তো রাত হয়ে গেছে, রাত 3টা বাজে, তোমরা আর কতক্ষণ মুভি দেখবে? তো বন্ধু মুভি দেখা শেষ, ও বলে যে আমি চলে যাই। তো ফ্রেন্ডের মা অনেক রিকোয়েস্ট করে যে বাবা রাত হয়েছে, এখন রাতে তুমি বের হো না, রাত 3টা বাজে এসে। তো বলে না আন্টি, আমার বাসা তো কাছেই, আমি চলে যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পর ওই আন্টি বলে যে আচ্ছা ঠিক আছে যাও। তো যখন বের হয়ে রাস্তায় বেরোছে, দেখে যে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে সব, বাড়িতেও কোনো দারোয়ান নাই, কিচ্ছু নাই, ফাঁকা রাস্তা। শীতকাল ছিল, বলে যে হেঁটে হেঁটে আসতেছি এবং আমার পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। এরকম একটা অবস্থা, কেমন জানি একটু গা ছমছম করা একটা পরিবেশ। তো ওই বাসার থেকে ওর বাসায় ফিরতে হলে আপনার এরকম বেশ খানিকটা যাওয়ার পরে একটা 3 রাস্তার মোড় পড়ে গেছে। 3 রাস্তার মোড় মানে 2 পাশে চলে গেছে, এবং তারপরে যে ফাঁকা রাস্তাটা চলে গেছে, এবং ঠিক 3 রাস্তার পর থেকে শুরু হয়েছে বিলের রাস্তা, 2 পাশে বিল আছে ছোট। তো ও ওইখানে এসে এবং ওই 3 রাস্তার মোড়ে যখন আসে, ওই জায়গাটা দেখে বেশ অন্ধকার, অন্ধকার টাইপের, এবং মানে শুধু চাঁদের আলো আছে এরকম একটা অবস্থা।
তো ও হেঁটে যায়, বিলের কাছে গেলেই নাকি কেমন একটা গা শিরশির অনুভূতি আসে। এবং যারা বিলের পাশ দিয়ে হাঁটাচলা করছেন রাত্রেবেলা দেখবেন একটা মাছের আষ্টে টাইপের একটা গন্ধ চারিপাশে এরকম পাওয়া যায়। তো সেরকম একটা পরিবেশ বিলের আশেপাশে। তো ওদিক দিয়েও যাচ্ছে এবং যখন অনেকটা চলে আসছে পিছনে অনেক দূরে হালকা আলো দেখা যাচ্ছে এবং দুই পাশে অন্ধকার, জাস্ট আকাশের হালকা আলো আছে। এরকম সময় থেকে দূরে সাদা কিছু একটা দেখা যাচ্ছে, লাইক জিনিসটা যেটা আছে সেটা সাদা একটা কুণ্ডুলির মতো। তো যখন আস্তে আস্তে একটু থমকে যায়, সাদা জিনিস হঠাৎ করে অন্ধকারে দেখলে কোনো জনমানবহীন জায়গায় কিন্তু আমরা একটু অস্বস্তি ফিল করি। তো ও একটু অস্বস্তি ফিল করে একটু একটু করে আগে। তো যখন কাছাকাছি এগিয়ে যায়, যে দেখে কি যে এটা একটা ঘোড়া, মানে বোঝা যাচ্ছে একটা ঘোড়া। আচ্ছা। কিন্তু ঘোড়ার গলার মধ্যে কোনো মানে নাই, মানে লাগাম টাগাম কিছু লাগানো নেই, জাস্ট ফ্রি মানে বসে আছে ঘোড়াটা, মুখটা পেটের কাছে লাগিয়ে দিয়ে। তো প্রথম একটু থমকে যে পরে চিন্তা করে, না এই এলাকায় একজন লোক আছে যিনি ঘোড়া পালে, তার দুইটা ঘোড়া আছে, একটা বাদামি একটা সাদা, এবং সে এটা বিভিন্ন কাজে ভাড়া দেয়, লাইক সার্কাস অ্যান্ড বিভিন্ন জিনিসে বা মানুষের বিয়েতে মাল টানার জন্য এসব। তো সে এটা দেখে সে চিন্তা করে এটা মনে ওই ঘোড়াই। তো আস্তে আস্তে হেঁটে পাশ থেকে চলে যায়। তো ঘোড়ার পাশ থেকে পাশ করার সময় কেমন জানি ওর একটা গা শিমশিম করা একটা অনুভূতি হয়। তো এইভাবে করে বাসায় এসে ওই দিন বাসায় চলে যায় এবং যথারীতি তার মতো সে ঘুমায় যায়। সেকেন্ড টাইমেও আরেকদিন ওর মুভি দেখতে যায় একই জায়গায়, ও এসে দেখে ওরকমই সাদা। তো মনে করে ঘোড়াটা, কিন্তু যখন কাছে আসে তখন দেখে ওইটা একটা গরু বা ষাঁড় আর কি, মানে তখনও চিন্তা করে যে হতে পারে কারো গরু, এবং দুটোই সাদা কালারের। তো ওইটাকেও সে গায়ে মাখে না, সে আস্তে আস্তে চলে যায়। এবং তৃতীয় দিন যখন মুভি দেখে ব্যাক করতেছে একই রাস্তায়, কাছাকাছি দেখে একটা সাপ, এবং সাপটা হচ্ছে নর্মাল কোনো সাপ না, বেশ উজ্জ্বল বর্ণের সাপ, মানে যেটাকে দেখে মানে অন্ধকারে মানে রাতের আকাশের আলোতেও মনে হচ্ছে যে লাইক হলদেটে টাইপের একটা সাপ। এবং সাপটা লাইক ডিফারেন্ট, মানে যে কাটা লেজগুলো মাছের মতো এরকম। আমি জানি যে এরকম লেজ মাছের মতো দাঁড়ার সাপের নাকি এরকম থাকে। হ্যাঁ, আমার চোখে দেখা পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তো মানুষ আমাকে বলছে এটা দাঁড়ার সাপ। হ্যাঁ, বাট ও যেটা বলছে ওর বর্ণনায় বলছে মাছের মতো লেজ ছিল এবং সাপটার গায়ে কাটা ছিল পিছনে, জাস্ট লাইক মাছের মতো। এবং ওইখানে সে খুব ভয় পায়, ভয় পেয়েও সে সাপটাকে এড়ায় কিন্তু চলে যায়। অ্যান্ড ফোর্থ টাইম যখন আসে বন্ধুর বাসার থেকে আরেক দিন এরকমই রাতে, তখন এসে দেখে একটা আগুনের গোলা, লাইক এ বল, জিনিসটা অনেকটা ফুটবলের মতো, কিন্তু ফুটবলটা যদি আগুন ধরায় দেখে এইটা ওই পানির পাশে ভেসে আছে। এবং এইবারও প্রচণ্ড ভয় পায়, ভয় পেয়ে সে খুব মানে অনেক কষ্টে চিন্তা করে যে একবার যেটাকে পাশ কাটিয়ে যাবো নাকি এবার ফেরত চলে যাবো। তো এটা চিন্তা করে সে কুলকেনা না পেয়ে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে দৌড় দেয়। আচ্ছা। এবং সে দৌড় দিয়ে যেতে 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 একটা দোকানের সামনে যে দাঁড়ায়, সেখানে দেখে যে একটা লোক আপনার দেখে মানে শব্দ পায় যে একটা লোক কিছু একটা করতেছে মানুষের মতো। তো যে দেখে তাকায় দেখে যে একজন লোক অন্ধকারের মধ্যেই ওখানে বসে জাল বুনতেছে, মাছের জাল। তো সে ওকে দেখে বলে যে যা দেখছিস বাসায় চলে যা। হ্যাঁ, এটা শুনে সে আরো ভয় পায়, বাসায় দৌড় দিয়ে চলে যায়। আচ্ছা। এবং সে কিছুদিনের জন্য ওই বন্ধুর বাসায় যাওয়া ছেড়ে দেয়। তো যায় না। তো সে এরপরে বেশ কিছুদিন পার হয়ে গেছে এর মধ্যে ওদের এক বড় ভাই ওদের বাসায় ভাড়া থাকতে এক সময় সে গ্রামে, ওই দিকের গ্রামে তাকে দাওয়াত দেয় যে তাদের বাসায় একটা মাজার আছে, ওখানে একটা ওরস হয়, সে ওরসে যাওয়ার জন্য। আচ্ছা। তো সে ওই দিন ওই ওরসে যায়, ওখানে ওরসে যাওয়ার পরে ওই বাসাতে যায় যে মাজার জিয়ারত করে, নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে জিয়ারত করে ঘোরাফেরা করে সে ওই দিন বাসায় চলে আসে। বাসায় চলে এসে রাতে যখন ফ্রেশ হয়ে বাসায় ঘুমাতে যায়, তো প্রায় ঘুম চলে আসে, এপাশ ওপাশ করতেছে, হঠাৎ করে দেখে যে ওর রুমের যে দরজাটা এটা কেমন খটখট 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 করে কাঁপতেছে। ইটস লাইক যদি ভূমিকম্প হয় যেরকম ভাবে কাঁপে ওরকম কাঁপতেছে, খটখট খটখট শব্দ হচ্ছে। তো ও মানে বেশ মনে হচ্ছে যেরকম কি ভূমিকম্প হচ্ছে বা সামথিং। এই সময় সে দেখে যে দরজার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে একটা অবয়ব, লাইক হ্যাফ ভিতরে ঢুকেছে হ্যাফ বাইরে, এরকম ভাবে একটা মূর্তির মতো। আচ্ছা। লাইক মনে হচ্ছে দরজা থেকে ভেসে আসতেছে, লাইক দরজাটাকে ক্রস করে। এবং যখন চেহারাটা ক্রস করে আসে তখন ও চিন্তা করে দেখতে পায় যে ওদের মতোই ওদের এক ছোট ভাই আছে তার মতোই চেহারা, কিন্তু তার চোখটা জল করতেছে, চোখটা হাতটা মনে হচ্ছে যে হাত এবং চোল পুরো ব্রাইট। এবং ওইটা দরজা ভেদ করে ওর কাছে চলে আসে। ও ভয়ে একদম মানে আপনার স্থবির হয়ে যায়। এরকম সময় ওই জিনিসটা এসে নাকি ওর গায়ের মধ্যে হাত দিতে যায়। আচ্ছা। এবং ও এর আগে দোয়া পড়ার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট যখন নাকি একদম কাছে এসে ওকে স্পর্শ করতে গেছে, ও চিৎকার করে উঠছে, করে পা দিয়ে ঝাড়া মারছে ওইটাকে। এবং তখন দেখছে ওইটা ভ্যানিশ হয়ে গেছে, ওইটা নাই। তো ওই জিনিসটা নিয়ে প্রচণ্ড ভয় পায়, রাতের বেলা খুব মানে
মানে অবস্থা খারাপ থাকে, ঘুমাইতে পারে না। সকালেও যে বন্ধুদেরকে ডেকে বলে যে আমি তোমার বাসার থেকে আসার সময় আমি তো প্রবলেমে আছি, এরকম এরকম দেখছি, যে তোমার বাসার পাশ দিয়ে যখন আসি এরকম গরু দেখছি, এই দেখছি। তো ফ্রেন্ড ওর সাথে মজা করে, বলে তুমি যে সময় কথা বলতেছো তার 1 বছর আগেই ওই লোকের যে ঘোড়া সেটা বৃষ্টিতে সারা রাত ভিজে মারা গেছে। ওটা বাসায় নিতে পারে নাই, সে ওখানে ওই সময় ঝড় হয়েছিল না কি হয়েছিল, রাত্রেবেলা বৃষ্টিতে ভিজে ওইটার অসুখে মারা যায়। তো ওই ঘোড়া তোমার দেখতে পাওয়ার কথা না। তো ও বুঝে যে বন্ধুদের বলে লাভ নেই, সে একজন মানে এরকম টাইপের হুজুর টাইপের লোকের কাছে যায়, যে নাকি জিন পজেস করতে পারে, ওনার কাছে যায়, যে বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সেই যে হুজুর সে বলে যে আমার তো জিন পজিশনে আছে, আমি জিন ডাকবো এবং আমার মাধ্যমে জিন তোমার সাথে কথা বলবে, তুমি তার কাছ থেকে জানতে পারবা তোমার কি হয়েছে। তো অনেক ভয় পায় যে একটা মানুষের জিন পজিশন করবে। তো যথারীতি সেরকমই একটা পজিশন তৈরি করে, অন্ধকার ঘরের মধ্যে আগরবাতি জেলে ওকে নিয়ে। তো বলতেছে যে সেই সময় ভয়ে সে আরও স্থবির হয়ে গেছে, যে একটা জিনের ভয়ে সে এখানে কোথায় আসলো। তা এক সময় নাকি ও যখন ভয় পাচ্ছে, ও ভাবলে আমি কি ভুল করলাম নাকি, তখনই নাকি ওকে সালাম দিছে ওই লোক, ডিফারেন্ট কণ্ঠে পুরা, আচ্ছা, যে কোন একটা কণ্ঠে এরকম সালাম দিছে। তো ভয় পেয়ে যায়, তো ওয়ালাইকুম আসসালাম দিয়ে ও বলে কি আমাকে কেন ডাকছো, কি ব্যাপার? তো বলে যে আমি এরকম ভয় পাইছিলাম, এরকম এরকম ব্যাপার এমনটা। তো তখন নাকি ওই হুজুর তাকে বলে যে তুমি প্রথমে যেটা দেখছিল, তুমি একজন পরেশগার মানুষ, তুমি নামাজ কালাম পড়ো, তোমাকে এরকম তোমার সাথে এগুলো অ্যাট্রাক্ট হয়ে আসছে, তোমাকে দেখে অ্যাট্রাক্ট হয়ে এরকম আসছে তোমার সাথে মিট করতে। এবং লাস্টের বার যেটা আসছিল সেটা হচ্ছে তুমি যখন মাজারে গেছিলে, তোমার গায়ের আতরের গন্ধ শুনে তোমাকে ফলো করে করে আসছিল, বাট সে তোমার ক্ষতি করতে আসে নাই, বাট তুমি তাকে যে পা দিয়ে লাথি দিয়ে এটা খারাপ করছো, তো এটা তোমার করা উচিত হয় নাই। যাই হোক, তুমি যেভাবে মানে দোয়া দরুদ পড়ো, পরেশগার যেরকম আছে ওরকম করতে থাকো, ইনশাল্লাহ তোমার সমস্যা হবে না, এটা বলে নাকি চলে যায়। হুম। তো এরপর ওই হুজুরের সাথে কথা বলে প্রচণ্ড ভয় পায়, এবং ও মনে করে যে যাক গেছে যেভাবে হোক, ভয়ে থাকে। তো বলছে যে এই পর্যন্তই এখানে শেষ হয়ে গেছে, ওর ঘটনার নাকি আরও কিছু আছে, বাট সেটা আমাকে লিখে পাঠায়নি। এতটুকু বলছে, এতটুকু আমি শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, Thank you, থ্যাংক ইউ। Hasan. আমি চলে যাব সরাসরি আমাদের ফারহানের কাছে। আজকে অনেক ঘটনা, সময় কম, চলে যাচ্ছি ফারহানের কাছে। হ্যালো লিসেনার্স, আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর প্রথমে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ আমাকে ইউ ইনভাইট মোস্ট করার ওয়েলকাম, জন্য। থ্যাঙ্কস ফর কামিং ফারহান। আর অনেক দিন পরে ভূতে ফেমে আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন, যে কলকাতার কোনো একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম। এবং এটার স্পেশালিটি ছিল, এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। আচ্ছা, তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন, তার যে পার্সোনাল যে রুমটা ছিল সেই রুমে রেখে দেওয়া হতো। আচ্ছা, এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরও অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল, যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে, এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন যে ফিল করতো যে এটা আসলে গেট থেকে আসতেছে না, আচ্ছা, এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো, এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটার খোলার চেষ্টা করতো না।
সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল, এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন এবং সে যেটা ফিল করলেন, হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো। সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভিতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো। যখনই সে ঘুমাতে যেত রাতে, তখনই দেখতো যে কোনো একটা কিছু ভেতর থেকে আলমারিটা নক করছে এবং যখনই সেটা খুলতে যেত দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটার চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। আচ্ছা, তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো, তার বাবাকে বললো এই ঘটনাগুলো এবং সে তার বাবা যেটা করলো তাকে বললো যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাবো। তো এইভাবেই তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোনো এক রাতে ঘুমাচ্ছিল এবং ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা, গেটটা খুললো এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোনো একটা রুমের, মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোনো একটা রুম এবং সে যেটা করলো তার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হিপ্নোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভিতর আস্তে আস্তে হেঁটে চললো এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভিতরে সে বন্দী হয়ে গেল যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই, চারিদিকে তার আগুন জ্বলছে এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার 2 হাত এবং 2 পা শিকল দিয়ে বেঁধে রেখেছে এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন এবং সব কিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে, এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো এবং সে বারবার তার ধর্মীয়ভাবে তাকে নিজেকে, যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করতেছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, মানে আমি কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। আচ্ছা, তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় 1 দিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরলো সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো এবং সেই জিনিসগুলো সব কিছুই তার স্বপ্নেই ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় 1 দিনের মতো ছিলাম, 1 দিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। আচ্ছা, তখন সে বলল যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোনো একটা জায়গায় মানে বন্দি ছিল, এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বললো যে এই আলমারিটা তাদের বাসার থেকে নিয়ে কোন একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটার যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে, এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো। এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যেয়ে আমি খোঁজখবর নিব। কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল ওই দোকানটা ওখানে বন্ধ, মানে ওখানে কোনো দোকান নেই
মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে সব কিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাচ্ছি আবারও ডক্টর আলিফের কাছে এবং আশা করছি যে তার দ্বিতীয় ঘটনাটা আপনাদের প্রথম ঘটনার মতোই অনেক 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 ভালো লাগবে। চলুন শুনি ঘটনাটি, আশা করছি এটাও অনেক বেশি আনন্দ পাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। সরি, আমার ঠান্ডা লেগে আছে। যে ঘটনাটা, দ্বিতীয় ঘটনাটা শেয়ার করবার আগে আমি আপনাকে আজকে শুরু থেকেই ঘটনা শুরু হয়ে যায় ভূত এফএম আসলে। সেটা হচ্ছে আপনার রুমে ঢোকার পরে আমরা বাবা রিলেটেড কথা বলছিলাম যে আমাদের প্যারেন্টসরা এখনো বাচ্চাই ভাবে। তো আমার নেক্সট ঘটনা বাবা রিলেটেড ঘটনা। আর এইটা বলবার আগে আমি আমার আগের ঘটনার একটা কথা একটু রিপিট করতে চাই। আমাদেরকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আমার ঘটনাটা তার ভালো লেগেছে, কিন্তু একসাথে একটা মানুষ কীভাবে 12টা বা 10টা জিন পালতে পারে। আমি একটু জাস্ট রিপ্লাই দিতে চাই যে আমি তো আর এই ঘটনাটার আদলে ওই মুহূর্তে ছিলাম না, কিন্তু আমার পরিচিত এমন একজন আছেন যিনি আসলে এরকম জিন দ্বারা আক্রান্ত, তারা কোনো মানুষই মানে সাধারণ মানুষই চায় না যে জিনকে তার পাপে পুষতে হবে বা পালতে হবে বা কিছু একটা, তারা অ্যাটাক করে বলেই তাদের মানে বাধ্যতা আর কি। তো যাকে দ্বিতীয় ঘটনায় যাচ্ছি, রাসেল ভাই আপনার মনোযোগটা বেশি কাম্য আমার। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আমারই একজন রোগীর ঘটনা। আচ্ছা, তার বাবার ঘটনা। রোগী উনি আসলে একজন ইঞ্জিনিয়ার। উনি এখন বর্তমানে সৌদি আরব আছেন এবং সৌদি আরব থেকে রিসেন্টলি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন এবং আমাকে বাংলাদেশে থাকতেই শেয়ার করতে চেয়েছিলেন, কিন্তু সামহাও তিনি চাননি বা পারেননি। তো এখন যেহেতু শেয়ার করেছে খুব রিসেন্টলি, আমি সেই জন্যই রিসার্চ আসতে করেছি আমি আসবো। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে 2007 সালে এবং মার্চের 4 তারিখে। সেদিন সব দিনের মতো তিনি বাসা থেকে অফিসে যান। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে দুপুরবেলা ফোন আসে যে তুমি তাড়াতাড়ি একটা হাসপাতালে চলে আসো। ঘটনাটা এরকম যে হাসপাতালে চলে যাবে, কাহিনী কি, উনি যে দেখে ওনার বাবা হসপিটালের ইমার্জেন্সির বাইরে পড়ে, মানে উনি একটা লাশ ইমার্জেন্সির বাইরে পড়া দেখেন, ওই লাশের পাশে তার ওয়াইফ বসে কাঁদছে। আমি একটু ঘটনার আগে যাই। যে ভাইটার স্টোরি বলছিলেন তারেক ভাই, উনি নিশ্চয়ই ঘটনাটা শুনছেন। তার বাবা ছিলেন তার সাথে এবং তিনি ম্যারিড ছিল। তো তার ওয়াইফ ছিল, তার বাবা ছিল এবং তার একটা ছোট ছেলে ছিল ফ্যামিলিতে। তো তার বাবা তার রুমের মধ্যে সেদিন সকালবেলা নাস্তার জন্য, নর্মালি কি হয় ঘুম থেকে উঠে রাতের সকাল 9টার দিকে ওর বাবা সবসময় ড্রয়িং রুমে এসে পেপার পড়তেন। তো সেদিন আর কেউ আসছে না। তার ওয়াইফ, তিনি সকাল 8টার দিকেই বাসার থেকে বেরিয়ে যান অফিসের উদ্দেশ্যে, জ্যাম লাগে এই জন্য বেরিয়ে যেতে হয়। তো তার ওয়াইফ এমন সময় দেখে যে সকাল 10টা 10:30 বাজে, কী ব্যাপার এখনও বাবা আসছে না। তো তিনি নক করে তার শ্বশুরের রুমে। নক করার পরে দেখে যে রুমের ভিতরে কেউ নাই। আচ্ছা। তো রাতের বেলা তো তার সাথে একসাথেই ঘুমাতে গেল এবং রাতের বেলা ওই জায়গায় একসাথে গল্প করেছে ওই রুমে। বাবা নাই কেন? তো মনে করে ওয়াশরুমের দরজাটা লাগানো আছে, ভেতর থেকে সিটকেনি লাগানো, তো বোঝা যাচ্ছে যে ওয়াশরুমের ভেতরে তাহলে বাবা। তো উনি কয়েকবার মনে হচ্ছে আচ্ছা তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো ওয়াশরুমে আছে। তো অনেকবার নক করে, তো দেখা যায় ভেতর থেকে কোনো রেসপন্স নাই। এরকম হয় মাঝে মাঝে নক করলে রেসপন্স না করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি আসছেন না। তিনি আবারও নক করে এবং নক করতে থাকে কন্টিনিউয়াসলি, অনেক জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো রেসপন্স আসলো না। আচ্ছা। তিনি নিচের থেকে, আসলে ওনাদের বাসা দোতলা বাসার লোকেশনটা আমি বলছি না। তো আগের বাসা তো এরকম আমাদের যেমন এখন বাসার দরজার নবগুলো এরকম যে ঘুরালেই খুলে যায়, এটা সিটকিনি সিস্টেম, সবাই বুঝতে পারছে। আচ্ছা। তো নিচে থেকে ওনাদের বাসার যে দারোয়ান এবং ড্রাইভার আসে সে ভাঙার জন্য, ওই মুহূর্তে আবার ভাইয়াকে অফিসে গাড়ি নামিয়ে চলে আসছে। তো ড্রাইভার সহ দরজা ভাঙে, ভেতরে ঢুকে দেখে তার বাবার মেঝেতে পড়া, মানে তারেক ভাইয়ের বাবা মেঝেতে পড়া, এবং ওই মুহূর্তে ওই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আর মেঝেতে যে পড়া ছিল মানে কড়া রক্ত, কালো রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপরে। তো সামহাও সে পড়ে গেছে বা কিছু একটা। তখন এই অবস্থায় এত কিছু চেক করার টাইম হয় নাই যে ওনার নিঃশ্বাস নিচ্ছে না, সাথে সাথে হসপিটাল নিয়ে গেছে। তো গাড়ির মধ্যে ওনাদের যে দারোয়ান উনি বলছিল যে আপা নিঃশ্বাস তো পাচ্ছি না। তখনই ফোন দেয়, তুমি তাড়াতাড়ি, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ভাইয়া তখন হাসপাতালে এসে দেখে যে ইমার্জেন্সির বাইরে একটা লাশ পড়া এবং তার ওয়াইফ কাঁদছে।
ততক্ষণে আচ্ছা। ডাক্তার ডিক্লেয়ার করেছে তার বাবা মারা গেছে। Okay. মারা গেছেন এরকম ভাবে যে তখনও ওনার বাবার মানে উনি তো মানে উনি বলছে যে আমি তো কাঁদলাম, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি, আমার বাবা আমার সামনে লাশ অবস্থায় আছে, আমি জাস্ট ওনার বুকের উপরেই মাথা রেখে কান্না শুরু করলাম, দেখি বুকটার মধ্যে এখনো গরম, মানে খুব বেশিক্ষণ আগে যে মারা গেছে তাও না, বুকটা এখনো গরম। তো ডাক্তার বলল যে এই ঘটনাটা ঘটেছে সকালবেলা, ভোরবেলার দিকে 6টা-7টার দিকে, আর ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। আচ্ছা। তো এরকম জিনিসটা খুবই স্বাভাবিক, মেনে নিতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে মেনে নিতে হবে। মানুষ মারা যাবে, এটা তো সত্য কথা। তো তারা প্ল্যান করে প্রোগ্রাম করে, বাসায় ডেড বডি নিয়ে আসে এবং আত্মীয় স্বজন একদম ভরে যায়, ডেড বডি মানে মানুষের ভিড় লেগে যায়। তাদের ঢাকায় প্রচুর আত্মীয় স্বজন, তাদের গ্রামের বাড়ি যশোরে, মানে গ্রামের বাড়ি আচ্ছা। বলতে তাদের বাড়ি আছে যশোরে, তাদের নিজেদের বাড়ি আছে যশোরে, আমি কোনো এলাকার নাম বলছি না। তো গুনগুন চলতে থাকে রাসেল ভাই যে কবরটা কোথায় হবে। আমার আসলে রাসেল ভাই ঘটনাটাই কবর রিলেটেড। লাস্টে একটা ছোট্ট টুইস্ট আছে যে কবরটা কোথায় হবে। সবাই এই জিনিসটা নিয়ে গুনগুন করছে যে তোমরা আসলে ঢাকায় দিতে পারো, আজিমপুরে দিতে পারো, তোমরা নিজেরা দেখলা, তোমরা কয়বার যশোরে যাও। ওনার আবার 2 ভাই, আরেক ছোট ভাই আরেক জায়গায় থাকে, আরেক এলাকায় থাকে। তো বড় ভাইয়ের সাথে বাবা থাকতো। তো একটা সময় ডিসাইড হয় যে না, আমরা আমাদের পারিবারিক গোরস্থান যশোরে নিয়ে যাবো। তো ডিসিশন পাকা হয়ে যায় এবং তাদের এলাকা ভিত্তিক মসজিদে সেদিন রাতে রাসেল ভাই, আমাদের ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি চলছিল এবং ওই দিন ছিল আপনার সাগরের নিম্নচাপ এবং বৃষ্টিটা কন্টিনিউয়াস বৃষ্টি, কখনো জোরে আচ্ছা। কখনো আসতে, কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামবার ছিল না। তো মসজিদ টাইপের জায়গা যেখানে খোলা রাস্তায় জানাজা দেবে এরকম সম্ভব না। তো যেহেতু সকালবেলায় মারা যায়, দুপুরবেলা আর জানাজা না হয়ে আসরের ওয়াক্তে জানাজা হয় এবং ডিসাইড করে যে আমরা আসরের পরপর রওনা দিব যশোরের উদ্দেশ্যে। আচ্ছা। তো আসরের নামাজ শেষ হয়, নামাজের সময় আপনার ওই মসজিদে আবার এখন যেরকম মসজিদে লাশ রাখার জায়গা বাইরে রাখে, মানে একটা রুমের ব্যবস্থা করা, ওই মসজিদটাতে এই রুমের ব্যবস্থা করা ছিল না যে লাশটা যেখানে রাখবে। তো লাশটা মানে ডেড বডিটা মসজিদের ভিতরে নিয়ে যায়, তারেক ভাই বাবার ডেড বডি মসজিদের ভিতরে নিয়ে জানাজা হয়। তো জানাজার পরে আমরা সবাই জানি যে সবাই জানাজার পরে ক্ষমা প্রার্থনা করে, মানে ক্ষমা চায় সবাই, এলাকা ভিত্তিক কোনো ঝামেলা থাকলে, কোনো টাকা ডিউ থাকলে বলে যে তার ছেলে এইসব বলতে থাকে। এই অ্যানাউন্সমেন্টটা করার সময় ওই রুমটায় কমপ্লিট সাইলেন্স ছিল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে তাজ্জব ব্যাপার হলো ওখানে একজন কাঁদছিল। এই কান্নাটা কোনো পুরুষের কান্না না, মহিলা। খুবই ডিফারেন্ট কান্না। আচ্ছা, ওকে। আমি আগে একটা জিনিস বলে নিই, তার মা কিন্তু বেঁচে ছিলেন না, তার বাবা তার সাথে ছিলেন। তার মা 2001-এ মারা যান, আর আচ্ছা। 2007-এর। তার মানে অনেক আগেই মা মারা গেছে। কিন্তু রাসেল ভাই এই কান্নাটা এমনও না যে মসজিদে তাদের সাথে কোনো মহিলা এসছে, তাদের বাসার পাশেই মসজিদ, তো মহিলারা সব বাসায় ছিল, কিন্তু মসজিদে সব পুরুষ মানুষ ছিল। তাহলে কান্নাটা কে করছে? আর ওই মুহূর্তে মানে ডেড বডিটা কফিনের ভিতরে ঢোকানো হয়নি, আমাদের সো কল্ড নর্মাল কফিনগুলা, বিদেশি কফিন না, কফিনে ঢোকানো হয় যেগুলো নরমালি হয়। আর যেহেতু বাইরের বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ঠান্ডা, তাদের এত ঝামেলাও হয় নাই যে গরমে নষ্ট হয়ে যাওয়া বা কিছু একটা, এমনি চা পাতা দিয়ে ব্যবস্থা করার হয়েছে আর কি। কিন্তু ওই মুহূর্তে মানে মসজিদের খাটিয়ার মধ্যেই লাশটা ছিল, কিন্তু ওইখান থেকে কেউ সামহাও কান্না করছে। এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট শেষ হয়ে যায় আর উনি খুব অবাক দৃষ্টিতে তাকায় থাকে, আসলে ঘটনাটা কি ঘটছে। মানে তারেক ভাই, ওনার ছোট ভাই, ওনার ফুফাতো ভাই, ওনার খালাতো ভাই, সবাই কান্নাটা শব্দ পায়। কান্নাটা আসছে কোথা থেকে? মসজিদের ঠিক মাঝখান বরাবর কান্নাটা আসছে মসজিদ থেকে হঠাৎ করে। তারা খুব অবাক হয়ে যায় এবং অবাক হওয়ার একটা পর্যায়ে তারা ডিসাইড করে না, এখন আর ডেড বডিটা কাউকে দেখাবো না। যেহেতু পুরুষ মানুষের লাশ অনেক আত্মীয় স্বজন না দেখলেও মসজিদে বা জানাজার পরে দেখার চেষ্টা করে, বলে না এখন আর কাউকে ডেড বডি দেখাবো না, এখন ডিরেক্টলি কফিনে ঢুকে আমরা রওনা দিয়ে দেবো, কারণ আমাদের যশোর পৌঁছতে হবে রাত্রির মধ্যে, আগামীকাল সকালবেলা আমাদেরকে কবরস্থ করতে হবে। তো তাদের এইরকম লোকজন আসতে থাকে যে সবাই রিকোয়েস্ট করতে বা রিফিউজ করতে সন্ধ্যা 6টা বেজে যায়, মাগরিবের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো তারা রওনা দিয়ে দেয় এবং রাস্তার মধ্যে তারা মাগরিব পড়বে এরকম প্ল্যান করে। তো একটা সময় তেল নিতে হবে গাড়িতে, আর অ্যাম্বুলেন্সটা ওই মুহূর্তে তারা আর এখন যেরকম আপনার অ্যাভেলেবেল আপনার ওই যে ফ্রিজিং কারগুলো, ওই সময় এত ফ্রিজিং কার অ্যাভেলেবেল ছিল না। তারা এই একটা অ্যাম্বুলেন্স কল করে এবং অ্যাম্বুলেন্সে ডেড বডি উঠাই দিয়ে তাদের সাথে টোটাল 6টা অ্যাম্বুলেন্স যায়। যে কজন লোক আত্মীয় স্বজন লাশ দেখতে এসেছিল অর্ধেক হয়ে যায় যশোরের নাম শুনে, আর সবাই তো যশোর যাবে না।
তো এই জায়গাটায় যদি সবাই যেত তাহলে একটা ভালো লাগতো যে হ্যাঁ, সেটাই। আপনি একটু নিশ্চিন্তে থাকতেন, এত মানুষ যাচ্ছে। তখন এমনিতেও আপনার মানে সাহস দেওয়ার মতো লোক থাকে, এখন মানুষ আত্মীয়স্বজন কমতে অর্ধেক শুরু হয়ে করেছে গেছে। অলরেডি। হ্যাঁ, টোটাল মনে করেন পুরা মসজিদে ভরপুর মানুষ ছিল, এলাকার লোকজন মিলে, কিন্তু টোটাল যাচ্ছে মাত্র 16 জন মানুষ যশোরে তাদের সাথে। তো 16 জনের জন্য 2টা গাড়ি, তাদের গাড়ি আর একটা গাড়ি ভাড়া করে যাতে একটু আরাম করে যেতে পারে। যশোর তো অনেক বড় রাস্তা, আর 2007 এত ভালো মানে ওই জায়গার রাস্তাটাও কিছু জায়গা ভাঙা ছিল। তো আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা রওনা দিয়ে দেয় এবং রওনা দেওয়ার সময় টেনশন করতে থাকে যে লাশটা ঠিক মতো নিতে পারবো কিনা। এটা তার মনের মধ্যে থেকেই লাগে যে ঠিক মতো পৌঁছাতে পারবো নাকি আজিমপুরই দাফন করে ফেললে ভালো হতো। এই দোটানার মধ্যে তারা রওনা দিয়ে দেয় 2 ভাই মিলে, কারণ 2টা ভাই, তাদের কোনো বোন ছিল না। রাস্তার মধ্যে তেল নিয়ে তারা রওনা দেয়। এমন সময় বৃষ্টি নামা শুরু করে এবং রাসেল ভাই এমন বৃষ্টি যে গাড়ি উড়াই নিয়ে যাবে এরকম বৃষ্টি। আরিচা ফেরিঘাট পার হয়, তারা ডিসাইড করে যে তারা টাঙ্গাইল দিয়ে যাবে না, তারা আরিচা হয়ে যাবে। আরিচা ফেরিঘাট ক্রস করে। আরিচা ফেরিঘাট ক্রস করতে করতে তাদের অনেক সময় লাগে, কারণ আরিচাতে ওই দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওই পাশের ফেরি এই পাশে আসছে না। তো তাদের সময় লাগে রাত্রের 9:30 মতো, এবং আরিচাতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। আরিচাইতে যাওয়ার পথে যেই জিনিসটা সবচেয়ে বেশি আপনাকে ভাবাবে সেটা হচ্ছে আপনার ওই রাত হয়ে যায় তো, সন্ধ্যা 7টা-8টা। অ্যাম্বুলেন্সের ভেতরের পজিশন ছিল যে ওনার ফুপাতো ভাই অ্যাম্বুলেন্সে তাদের সাথে লাশের গাড়িতে ওঠে, এবং যে ভাই তারেক ভাই তার সাথে তার ফুপাতো ভাই পেছনে ছিল, আর তার ছোট ভাই যে সাদিক ভাই উনি সামনে বসে আচ্ছা, ড্রাইভারের সাথে, এবং লাশ ছিল তাদের সামনে। তো তারা কোরআন শরীফ এবং মানে তারেক ভাই তসবিহ পড়তে থাকে, এবং তার সাথে যে ফুফাতো ভাই উনি আবার কোরআনে হাফেজ ছিলেন, উনি কোরআন শরীফ পড়তে থাকে কন্টিনিউয়াসলি। এমন সময় ভেতর থেকে আরিচা তখনও পৌঁছায় নাই, ভেতর থেকে মনে হয় যে ভিতর থেকে কেউ হাতুড়ি দিয়ে পেরেক মারছে লাশের খাটের মানে কফিনের ভেতর থেকে। আচ্ছা, পেরেক মারছে যে মনে হয় যে এখনই ঢাকনাটা খুলে আসবে। তো এটা কি এরকম যে রাস্তার কিছুক্ষণ ঝাঁকির কারণে এরকম মনে হয়, এবং ভিতর থেকে মনে হচ্ছে এটা। ভেতর থেকে এটা কি ঝাঁকির কারণে মনে হচ্ছে? উনি খুব প্রপারলি খাটিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকে যে এটা কি শব্দটা আসলে খাটিয়ার ভেতর মানে খাটিয়া বলে কফিনের ভেতর থেকে আসছে কিনা। মনে হচ্ছে কেউ পেরেক ভারী বাড়ি মেরে খুলছে। আরিচা ক্রস করার পর গাড়ি চলছে, হঠাৎ করে কি হলো, ওনাদের কফিনের উপরে ঢাকনাটা সরে কিছুটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা হয়েছে যে রাসেল ভাই একটা একা- ভাঙা রাস্তার কারণে না, আমি বলছি ভাঙা রাস্তার ভাঙা কারণে। রাস্তার আচ্ছা, কারণে এটা সরে Okay. যায়। হুম, হুম, কিন্তু মজার বিষয়, ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ওই কফিনের 4 কোণায় 4টা বড় পেরেক মারা হয়েছিল হুম, হুম, যাতে কোনোভাবেই কফিনটা এটা না সরে যায়। রাইট। কিন্তু এই 4টা পেরেক সরালোকে রাস্তার মধ্যে হঠাৎ করে ঢাকনাটা সরে যায়, এবং তারা স্পষ্ট জিনিসটা দেখে যে ওনার বাবার মাথার যে গিটটা সেটা খোলা। হুম, গিটটা বেঁধে দেওয়া হয়েছিল ওই লাশ গোসল করানোর পরে মসজিদে নেওয়ার সময়, পুরো গিটটা খোলা, আমার একদম আলগা হয়ে আছে। তো তার ফুপাতো ভাই বললো, আচ্ছা ঠিক আছে, তুমি কিছু করো না, গিটটা খোলা রাখো, এরকমই থাকুক, তুমি উপরে ঢাকনাটা লাগাই দাও, কন্টিনিউয়াসলি আল্লাহকে ডাকতে থাকো। হুম, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর, প্রায় 3 থেকে 4.5 ঘন্টা পরে, রাত তখন 1:30 কি 2টা, হুম। রাস্তার মধ্যে সবাই থামে এবং ওনারা সিনক্রোনাইজ করে নেয় যে 3টা গাড়ি যাচ্ছে ওনাদের সাথে, ওরা যেন ফোন দিলে একই জায়গায় চলে আসতে পারে, মানে আপনার একটা জায়গায় এসে থামতে পারে, মানে একসাথেই যাচ্ছে আর কি, কেউ আলাদা আলাদা যাচ্ছে না। তো ওনারা চা খাওয়ার জন্য থামে, এবং হুম, তখন বাজে রাত 2টা 2:30, চা খাওয়ার জন্য ওরা থামে এবং চা খায়। চা খাওয়ার পর গাড়িতে রওনা দেয়, এবং কেউ খেতে চেল না আর কি, হুম, খুব আহামরি খেতে ছিল না, কারণ মানুষ মারা গেছে, কি খাবে, মানে মনও তো ওরকম ভাবে টানে না, আর কারোর সাথে কেউ ওরকম ভাবে আহামরি কথাও বলছে না, সবাই নিজ নিজ আপনার ইবাদতে ব্যস্ত, সবাই দোয়া করছে আর কি। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় চাটা খাওয়া শেষ, খাওয়ার পর তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে হঠাৎ করে প্রতিমধ্যে রাসেল ভাই গাড়িটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তো গাড়িতে সিগন্যাল দিল, এবং রাস্তায় অনেকে হেল্প চাইলো, এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি আসছে, এখানে বৃষ্টি কিন্তু একবারও থামে নাই, হুম, হুম, বৃষ্টি পড়ছে, গাড়ি থেকে নামতে পারছে না, আর যে ড্রাইভার ওই গাড়ির সে যে চেক করবে, এত বৃষ্টি যে বের হতে পারতেছে না, বের হতে ভিজে যাবে। রাইট। তো একটা সময় ডিসাইড করে না, গাড়ির কি সমস্যা দেখতে হবে, মাইক্রোবাস, ওনাদের যে মাইক্রোবাস ওটার ইঞ্জিন তো সামনে, তো সামনে যেতে হবে। তো গাড়ি থেকে নামে যে না আমি চেক করবো, আর এর মধ্যে ওনারা ফোন দিয়ে বারবার চেষ্টা করছে যে 2টা গাড়িতে আর 2টা গাড়ি যাদের সাথে ছিল তাদের সাথে কন্ট্যাক্ট করো, তোমরা কি আমার আগে চলে গেছো না তোমরা পিছনে আসো। এটা দোয়া পড়তে পড়তে একটা সময় খেয়াল করতে পারে না যে গাড়িগুলো আগে চলে গেল নাকি পিছনে রয়ে গেল। তো ফোন দিচ্ছে, ওইখান থেকে কেউ ফোন রিসিভ করছে না, একটাতে ফোন যাচ্ছে না, একটাতে ফোন রিসিভ করছে না। এমন সময়
তাদের গাড়িতে ড্রাইভার এসে বললো যে এই তো মনে হয় ব্যাটারি পড়ে গেছে, স্টার্ট হবে না, এখনই স্টার্ট হবে না, একটা ব্যাটারি লাগবে, অথবা রাস্তা দিয়ে যাতে পথে কোনো গাড়িকে আটকায় ব্যাটারি সাপোর্ট দিতে পারে, সম্ভবই না। প্রায় ঘন্টা খানেক তারা তো ওই জায়গায়, মানে তাদের অবস্থা, সাথে লাশ পাশে একটু আগে একটা শব্দ তাদের কাছে বেশ মানে ডিফারেন্ট লাগছে। তার বাবার লাশ নিয়ে যাচ্ছে, কিন্তু ভয় কাজ করছে সবচেয়ে বেশি, লাশ নিয়ে এসে যাওয়ার সাথে ভয় কাজ করছে। তার পুরুষ মানুষ এত ভয় পাবে এই জিনিসটা তারা কখনো কল্পনা করে, তাও তার বাবার সাথে। তো রাসেল ভাই, যে আমি আগেও একবার এপিসোডে বলেছিলাম যে যতক্ষণ মানুষ আছেন ভালো আছেন, মানুষ মারা গেলেই লাশ হয়ে যাবে, তখন সম্পর্কটা ডিফারেন্ট হয়ে যায়, ভয়টাও কাজ করতে থাকে। হঠাৎ করে একটা মানুষ আসে রাসেল ভাই এখানে। ওই মানুষটা আসার পরে বলে যে আপনারা কোথায় যাবেন? সাধারণ মানুষ, এমন না যে সাদা কাপড় পরা লম্বা মানুষ, এরকম কিছু না। একটা সাধারণ মানুষ বলে যে আপনারা কোথায় যাবেন? বলে যে আমরা তো যশোর যাচ্ছি। তখন ওই জায়গা থেকে তাদের বাড়ি প্রায় 20-25 কিলোমিটার দূরে। আর ওই জায়গাটা কোন জায়গাটা এখন যেরকম জিপিএস দেখে দেখতে পারেন, তখন এরকম প্রপারলি বোঝা যাচ্ছে না তারা কোথায় আছে। তাদের যশোর থেকে খুব দূরেও না। ওই লোকটা এসে বলে যে লাশটারে নিয়ে যশোর যায় না, এটার আশেপাশে কোথাও দাফন করে ফেলে। তখন ওনার গাড়ির ভেতর থেকে বলে যে আপনি কে, যান এখান থেকে, যান সরেন, যে আপনি বলার কে, লাশটা কোথায় নিব। ভয় লাগতে থাকে একটা পর্যায়ে। তো পেছন থেকে একটা গাড়ি দেখে হঠাৎ করে, তো গাড়িটা দেখে যে তাদের পাশে এসে থামে এবং খুব আশ্বস্ত ফিল করে। তাদের যে গাড়িতে সবচেয়ে বেশি পুরুষ মানুষ ঢুকেছিল 7 জন, ওই গাড়িটা তাদের সামনে আসে, তাদের পেছনে ছিল এটা। তাদের ভাগ্যক্রমে গাড়িটা তাদের কাছে চলে আসে এবং ব্যাটারির সাপোর্ট নিয়ে গাড়িটা স্টার্ট দেয়। তো একটা পর্যায়ে মানে ওয়াশরুমের জন্য তাদের 5 কিলোমিটার পরে থামতে হয়। গাড়িটা নিয়ে থামে। তো থামার ওই অবস্থায় যেরকম ছিল লাশ সেরকম, তারা সবাই নামে, গাড়ি থেকে আবার উঠতে যেয়ে দেখে যে তাদের ওই কফিনটা থেকে ঢাকনাটা সরানো এবং তার বাবার মাথার গিটটা পুরোটা খোলা, ফেসটা পুরো ভিজিবল। এইটা তো তাদের কাছে একদম আর নর্মাল লাগতে থাকে না। যত তাড়াতাড়ি যশোর যাও, যত তাড়াতাড়ি যশোর যেতে পারো, এবং সবচেয়ে রং ডিসিশন যশোর চলে আসা। তো তারা কোনোভাবে মাথাটার মধ্যে কাফনের কাপড়টা পেঁচিয়ে ঢাকনাটা লাগিয়ে যশোর রওনা দেয়। যশোরে পৌঁছানোর পর দেখে যেই জায়গায় তার বাবার কবর দেওয়ার কথা রাসেল ভাই, সেই জায়গাটা একটু লো ল্যান্ড এরিয়া, তাদের নিজস্ব পারিবারিক গোরস্থান, পুরাটা পানি ধরে ভরে গেছে, কবর আর দেওয়া যাবে না, পুরা কবরের ভিতরে পানি পড়া। তার ফুফাতো ভাই বলতে থাকে যে আসলে এইটা বাদ দেন তারেক ভাই, আপনি আমাদের কবরস্থানে চলেন। তাদের ফুফাতো ভাই, মানে ফুফাতো ভাইয়ের দাদার বাড়ি হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে। তো চলেন। ওই মুহূর্তে সকাল 7টার দিকে তারা ওই কবরস্থানে ব্যাক করে। রাসেলের কবর দেওয়া শেষ হয়, ওখানে আবার নতুন করে কবর পুরা হয়। কবর করতে তারা সকাল 9টা, বৃষ্টি তখনও পড়ছে উপরে, তখন সামিয়ানা টাঙিয়ে নিয়েছিল। কবর দেওয়া হয়, কবর দেওয়া শেষ হয়। শেষ হওয়ার পর মুনাজাত হয়। মুনাজাতের সময় একটা লোক তারেক ভাইকে নক করে, হাত ধরে বলে কি ব্যাপার, বলেছিলাম না আপনারে যশোর যাইতে না, এই জায়গায় কবর দিতে, এই জায়গায় তো সেই নিয়ে আসলেন। এটা বলে লোকটা চলে যায়। আচ্ছা আচ্ছা। এইটা শোনার পর রাসেল ভাই এই কথাটা তিনি আর কাউকে কখনো বলেন নাই, আমাকেই বলেছেন লাস্ট, যে আমি লাস্ট এই লোকটার এই কথাটা শুনি, যে বলেছিলাম তো যে যশোর যায় না, এখানে কবর দেন। সেই ব্যাক করে এখানে কবর দেওয়া হলো। তো এইটার পরবর্তী সময় আর জানার চেষ্টা করেন নাই যে আসলে কেন এই লোকটা আসছিল বা কেন এই কথাটা বলছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কবরটা রাসেল ভাই তার গ্রামের বাড়িতে ওই যে জায়গায় আটকে ছিল সেই জায়গায় গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে কোনো কথা না বলে আমরা চলে যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাই, আপনার আশা করছি যে বাবু ভাই এখন আর যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের প্রথম ঘটনার মতো অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি তার ঘটনা। আমি যে কাহিনীটা এখন বলবো এটা মেজবা ভাইয়ের কাহিনী। উনি একজন পেশা একজন চিকিৎসক। উনি দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, হ্যাঁ, তারপর এখন বাংলাদেশে প্র্যাকটিস করছেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নাম বললাম না, উনি কোথায় আছেন উনি, এবং উনি একজন মানে প্রফেসর আর কি। যাই হোক, আমি কাহিনীটা বলি। এটা হচ্ছে ওনার ইয়াং এজের কাহিনী, যখন উনি এমনি জাস্ট মেডিকেল ডাক্তার হয়ে মানে জয়েন করেছিলেন আর কি তখনকার সময়। ওনার সাথে ওনার ওয়াইফ যে ভাবি, উনিও ছিলেন আপনার একই পেশায় ছিলেন, এবং উনি তখন ডাক্তারি পাশ করে উনি তখন চলে যান সরকারি একটা মানে সরকারি এসে জয়েন করেন আর কি মেডিকেল টিমে। এবং ওনার পোস্টিং ছিল তখন কক্সবাজারের আশেপাশে কোনো একটা জায়গায়, এবং মেজবা ভাই ছিলেন তখন ঢাকায়, এবং উনি থাকতেন ভাবির সাথে, প্রায় ডিটাচ থাকতে হতো এই কারণে, পেশার কারণে। তো একদিন যেটা হলো যে
উনি তখন সময় হচ্ছে আপনার একটা নিম্নচাপ হয়েছে আর কি সাগরে। এই নিম্নচাপের সময় ভাবির কাছ থেকে উনি মেসেজ পান যে ওখানে আছেন এবং ঝড়টা সম্ভবত এটা নিম্নচাপটা মেবি এটা হ্যারিকেন আসতে পারে এবং মোস্ট প্রবাবলি ওই অঞ্চলে আঘাত করতে পারে মেবি। তো এরকম একটা কাহিনী শুনে নিম্নচাপ তো অনেক সময় ভয়ঙ্কর হয়। তো ওনারা যেহেতু নিউলি ম্যারিড ছিলেন এবং ওনাদের দুজনের বেশ মানে একটা লং টাইম ফ্রেন্ডশিপ ছিল, তারপর বিয়ে করেন ওরা, খুব অ্যাটাচড একজন একজনের প্রতি। তো ওই সময়টা মোবাইলের যুগ না, সুতরাং তাদের মধ্যে কমিউনিকেশনটা খুব বেশি স্ট্রং হয়নি আর কি। তো উনি শুনতে পেয়ে উনি খুব টেন্সড ছিল আর কি, এই মানে কি ঝড় বৃষ্টি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় কোথাও আছে এবং খুব টেন্সড অবস্থায় ছিল। তো ওনার মন সবসময় ভাবির কাছেই পড়ে থাকতো। তো এরকম একটা সময় কি হয় যে ঝড় বৃষ্টি বেশ বাড়ে আর কি, বাড়ে। তো ওনার ইচ্ছা হয় যে উনি চলে যাবেন ভাবির কাছে। তো যেরকমভাবে চিন্তা করেছেন উনি ওই গাড়ি নিয়ে রওনা দেন আর কি। তো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যান ড্রাইভ করে, খুব নর্মালি, হালকা বৃষ্টি ছিল তখন। এই অবস্থায় উনি চলে যান ঢাকা থেকে চিটাগং। এবং নিম্নচাপ হলে যেটা হয় রাসেল ভাই, দেখবেন যে বৃষ্টিটা কিন্তু মানে একসাথে আসে না, ঝিরঝির ঝিরঝির করে পড়তে থাকে। তো এরকম অবস্থা হয় যখন চিটাগং থেকে উনি যায়, তখন অলরেডি ধরেন উনি রওনা দিয়েছিলেন দিনের বেলায় আর কি, দুপুরের দিকে বা সামথিং। তো যখন কক্সবাজারের দিকে যাওয়া শুরু করেন তখন অলরেডি রাত হয়ে গেছে, অন্ধকার। তো উনি ড্রাইভ করে যাচ্ছেন, তো বলছে যে বৃষ্টির তোড়টাও একটু বেশি বেড়ে গেছে তখন, লাইক গাস্টি উইন্ডের সাথে আসতেছে পানিগুলো। তো এরকম একটা অবস্থায় আবার থেমে যায়, আবার চলতেছে। তো বলতেছে যে একটা সময় বেশ গভীর রাত হয়ে গেছে রাস্তার মধ্যে। তো যাচ্ছে তো যে জায়গাটা উনি গেছে রাস্তায়, সেই জায়গাটা বলে আশেপাশে কোনো দোকানপাট কিছু নাই, দুই পাশে মনে হচ্ছে যে লাইক খোলা মাঠের মতো, কিন্তু গাছগাছালি আছে, একটু জঙ্গল টাইপের। তো এরকম একটা জায়গায় ওনার গাড়িটা হঠাৎ করে কাশি দেয়, মানে লাইক ইঞ্জিনটা কেসে 2-3 বার ঝাঁকি দিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো উনি ইগনিশন দেয়, গাড়ি আবার স্টার্ট হয়, আবার যায়, আবার একটু পর কাশি দিয়ে বন্ধ হয়ে যায়, এক্সকিউজ মি। এবং একবার এরকম গাড়ি বন্ধ হয়, আর উনি বারবার ইগনিশন দিচ্ছেন, গাড়ি আর স্টার্ট হয় না। এবং বারবার ইগনিশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে ব্যাটারিও হচ্ছে। তো উনি খুব হয়ে যায়। তো উনি গাড়ি স্টপ করে চিন্তা করে যে নামবো কিনা, বৃষ্টি তো হচ্ছে, লাইট টাইট সব নিভিয়ে দিয়েছে গাড়ির ভেতরে। এবং এই কারণে যেটা হচ্ছে যে গাড়ির ভিতরে জাস্ট আপনার ফগি হয়ে যাচ্ছে, গ্লাস ঘেমে যাচ্ছে। তো উনি চিন্তা করে বসে থাকার তো মানে নাই, গাড়িটা আমি এখন আগে সরাতে হবে, কারণ রাতের বেলা যদি হঠাৎ করে বাস ট্রাক কিছু একটা আসে সমস্যা হবে। তো উনি মানে কোনো চিন্তা ভাবনা না করে রাস্তাকে বেরোতে হবে, গাড়ি ঠেলে অ্যাটলিস্ট রাস্তার পাশে আগে রাখতে হবে। তো উনি নেমে অনেক কষ্টে এক হাতে স্টিয়ারিং ধরে, এক হাতে রাস্তার মানে ধরে ঠেলে গাড়িটাকে জাস্ট পাশে নামায়, রাস্তার সফট শোল্ডারে নামায় দেয়। রাস্তা নামায় উনি ওখানে গাড়ির ভিতরে আবার ঢুকে দেখে পুরাই ভিজে গেছে এবং চিন্তা করতে থাকে যে এখন কি করবেন, বসে থেকে কিছু হবে, বা সামনে কি কোনো গ্যাস স্টেশন আছে, বাংলাদেশে তো পেট্রোল পাম্প পাওয়া খুব কঠিন। ওই সময় নেভিগেশনও ছিল না, যে ম্যাপ ট্যাপও ছিল না, গুগল কোথায় কি আছে। যাই হোক, উনি এক পর্যায়ে গাড়ি থেকে নেমে গাড়িটাকে লক করে হাঁটা শুরু করে। তো যখন হাঁটতেছে রাসেল ভাই, বেশ খানিকটা ওই মেন রোড রাস্তা ধরেই হাঁটতেছে উনি। হাঁটতে তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওনার মনে হয় যে ঝোপের মধ্যে কি জানি একটা, বেশ মনে হচ্ছে যে ঝোপটাকে আলোড়ন করতেছে। এই পর্যায়ে উনি দেখে যে 2-3টা হাতির মতো বের হয়ে রাস্তায় আসছে, এবং ওইটা দেখে উনি বেশ ভয় পেয়ে করে কি যে হাতিগুলার মানে থেমে যায়, এবং হাতিগুলা ওনার উপস্থিতি বুঝে ফেলা হতে পারে, এবং মানে ইটস লাইক চার্জ করার মতো না, কিন্তু হাতিগুলো অন্যদিকে আসে। উনি করে কি ওই ঝোপঝাড়ের ভেতর দিয়ে মানে দিক বিদিক শূন্য দৌড় দেয়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও শহরে মানুষ, এগুলোর সাথে নিউ স্টোন, আর হাতি চার্জ করলে অনেক ভয়ঙ্কর ব্যাপার। তো দৌড়াইতে উনি মানে খুব মানে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। তো একটা জায়গায় উনি পৌঁছায়, ওই জায়গায় যেতে একটা বিশাল একটা গাছের মতো, গাছটা বেশ আপনার ছড়ায় আছে বিশাল, এবং গাছের নিচে উনি পিছনে হাতি টাতি কিছু দেখেন না। তো ওখানে দেখেন যে একটু আলোর মতো আছে, কী ব্যাপার, আলো আগুন, একটু ভয় পায়, আবার চিন্তা করে কেউ আছে নাকি। তো ওইখানে যেয়ে দেখে যে একটা মানুষ বসা, মানুষটা হচ্ছে আগুন একটা জ্বালাইছে গাছের নিচে, বৃষ্টির পানি ওরকম পড়তেছে না ওই জায়গাটা, একটা মানে হলুদ গেরুয়া টাইপের একটা পরা, মানুষটার শীর্ণ শরীর, পুরা হাড় জিরে শরীর, চুলটাকে মানে একটা জটের মতো করে বাঁধা, পিছনে বসে আছে। তো উনি যখন যায়, ওনাকে বলে যে কাছে আয়। তো কাছে আয় যখন বলে, উনি দেখে যে এরকম একটা হাড় জিরে মানুষের কণ্ঠস্বর এত হাস্কি, এত মানে মানে এত বেজ গলায় থাকার কথা না, মনে হচ্ছে বুকের ভেতর থেকে বেজ বেরোচ্ছে, এভাবে ওনাকে বলে কাছে আয়। তো উনি একটু থতমত খেয়ে যায়। তো উনি কাছে যায়, হেঁটে যায় সামনে, যে বলে যে আপনি কি অবস্থা? তো বলে আমার কথা শুনে কাজ নাই, তুই এখানে আসছিস কি জন্য? তো উনি বলতেছে যে আমি তো রাস্তায়, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আর আপনি তুই করে বলতেছেন কেন? তখন বলতেছে যে আমি তুই করে বলতেছি না, এই জায়গাটা আমার, এই মানে এই এলাকায় টেরিটরি আমার। হ্যাঁ, তুই যেখানে আসছিস
তুই তো এখানে অনেক রকম সমস্যায় পড়বি, এবং সমস্যাটা আমি তোকে তৈরি করব, কারণ তোকে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি অনেক দিন এখানে আটকে আছি, আমাকে এখান থেকে মুক্ত করার জন্য। তো উনি বলে তোমাকে মুক্ত করার জন্য একটু থতমত খায়, এবং আগুনটা আস্তে আস্তে নিভু নিভু হচ্ছে তখন লোকটার সামনে যে একটা আগুনের মতো আছে, এবং এক পর্যায়ে দেখে যে দমকা বাতাসে আগুনটা নিভে যায়। তো নিভে যায়, আগুনের যে ছাই থেকে জাস্ট লোকটার চেহারা বা আবহাওয়া একটু দেখতে পারতেছে সেরকম না। ওনার বেশ ভয় লাগা শুরু করে। আবার এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি ওখান থেকে নড়তেও পারতেছে না, লাইক ওনার ফিটগুলা বা মাটির সাথে সিল্ড হয়ে গেছে এরকম। তো ওনাকে বলতে থাকে, এবং ওনার কিন্তু মন থেকে তখনও কোনো মানে দোহাদুরুর টাইপের কিছু আসে নাই, কারণ উনি এই জিনিসগুলো নিয়ে চর্চা কখনো করতেন না। তো উনি বসে আছে, ওই লোকটা বলতেছে যে আমাকে এখানে অনেকদিন ধরে আটকায় রাখা হয়েছে। হ্যাঁ, এই যে গাছ দেখছিস, গাছ থেকে এত কদম দূরে আমার কঙ্কাল আছে, তুই এই কঙ্কাল উঠাবি, তারপর তোর এখান থেকে ছাড়া পাবি, এর আগে পাবি না। আচ্ছা, এরকম একটা বলে। তো উনি থতমত খেয়ে প্রচণ্ড ভয় পায়। ভয় পেয়ে উনি মানে বাকরুদ্ধ হয়ে যায়, এবং মনের মধ্যে মানে আপনার তার ভিতরে শিরশির করতে থাকে, এবং সে একটু কয়েকবার যখন গ্লেন্স করে, মানে চোখ মানে বুঝে খুলে, তখন দেখে যে লোকটাও নাই ওখানে, এবং উনি খুব মানে বলার মতো না এরকম একটা ভয় পায়, বাট নড়তেও পারতেছে না। তো এই পর্যায়ে যেটা হয়, রাসেল ভাই উনি হঠাৎ করে ওনার নিজের চিন্তাটা করে যে আমি এখানে আটকে আছি, আমাকে কে বাঁচাবে। তখন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করা শুরু করে, হ্যাঁ, মনের অজান্তে, এবং যতটুকু যা পারে উনি মানে লাইক দোয়া পড়ার চিন্তা ভাবনা, সেটা ওনার মনের মধ্যে আসে, এবং আসার পরে উনি কিছুটা পড়ে যতটুকু পারে, এবং মনে হয় যে ওনার হঠাৎ করে কোথা থেকে সাহস ফিরে আসছে, এবং উনি ওই জায়গা থেকে ঝেড়ে একটা দৌড় দেয়। এই বৃষ্টি বাদলা মারায় পুরা দৌড়াতে থাকে উনি আবার সেই মেন রাস্তায় এসে পড়ে, এবং রাস্তা ধরেও দৌড়াতে থাকে, এবং দৌড়ায় এক পর্যায়ে যে উনি সামনে যেয়ে দেখে একটা বন্ধ পেট্রোল পাম্প, যেটা বন্ধ হয়ে আছে, কি লাইট টাইট নেই। ওখানে যে উনি ওই গেটের মধ্যে দুধ দাঁড় কিলাইতে থাকে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে মানুষজন কিছু বের হয়, দুজন, কি হয়েছে, কে আপনি? বলছে যে এরকম আমার গাড়ি আটকে আছে, এরকম কাহিনী। তো তারা বলে বসেন, ভিতরে বসতে দেয়। তো বলে যে আমি এরকম এখান থেকে আর আসছি। বলে আরে বাপরা, আপনি তো এখানকার এই যে কাপালিকের ইসে পড়ছিলেন। বলে এই, হ্যাঁ, এই কাপালিক অনেক ভয়ঙ্কর একটা কাপালিক ছিল, এবং তখনকার সময় এখানকার যিনি ছিলেন মানে একজন হুজুর যিনি এখানে থাকতেন, তিনি তাকে মানে শাস্তি দিয়ে এরকম মানুষ বলি দিত হত্যা করতে জন্য, তাকে করে তাকে মাটিতে কবর দিয়ে দিছিল আর কি তখন, এবং তাকে বলে দিছিল যে এটা মুক্ত হবে না এখান থেকে, মানে এটাকে জানি কেউ না সরায় ওর কবরটা এখান থেকে, মাটিতে থেকে যেটাকে না উঠায়। আচ্ছা, তা আপনি এরকম একটা জায়গায় পড়ছিলেন, তো এরকম বলে। তো উনি ওখানে পরবর্তীতে উনি সকাল পর্যন্ত ওখানেই থাকেন, এবং দিনের বেলা উনি আস্তে ধীরে ওই গাড়ি নিয়ে আসেন, এবং পরবর্তীতে ওনার অনেক জ্বর টর হয়, অসুস্থ, ডাক্তার মানুষ পরে সেরে যায়, এবং এরপর থেকে উনি এখন একদম পুরোপুরি একজন মানে বিশ্বাসী মানুষ, এবং সে মানে ধর্মকর্ম পুরোই পালন করেন উনি এখন। অলরাইট, তো আমরা তিনজনের ঘটনা শুনলাম, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরও দুজন গেস্ট আছেন, এবং আমরা মোটামুটি আজকে যেটা করবো সেটা একটা ছোট্ট অডিও ক্লিপ প্লে করবো, এবং তারপরে দুজন গেস্টকে নিয়ে আমরা ঢুকবো। থ্যাংক ইউ ভেরি মাচ তিনজনকেই, আলিফ এবং ফারনান এবং বাবু ভাই, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আপনারা এসছেন, সেটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বড় কথা একসাথে এসছেন, এবং একসাথে এরকম একটা চমৎকার এপিসোড আমরা উপহার দিতে পারছি সবাইকে, অ্যান্ড আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালো মানুষের দলেই থাকেন। একই সাথে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাই, ডক্টর আলিফ তথা বাবু ভাইকে। আমি ইমন, প্রবাসী মালদ্বীপ, একটি রিসোর্টে জব করছি। রাসেল ভাই, আজকে আমি একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এটি একটি মালদ্বীপ রিসোর্টের ঘটনা। যে রিসোর্টে জব করছি এটি সেখানকার ঘটনা না, এটি আমার রিসোর্টের পাশের একটি রিসোর্টের ঘটনা। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই ঘটনাটি শুনতে পাই। একটি বাস্তব এবং সত্য ঘটনা। যদিও আমি ভূত এফএম শুরু থেকেই শুনি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি নাই। এই ঘটনাটি আনুমানিক 2007 তখনকার ঘটনা। ঘটনার প্রেক্ষিতে ও রিসোর্ট পরিচিতির সমস্যার কারণে আমি রিসোর্টের পরিচিতিটা এখন দিচ্ছি না। এটি একটি রিসোর্ট নাইট গার্ডের ঘটনা। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে শুনতে পাওয়া, যদিও সে আগে ওই রিসোর্টে জব করতেন। এখন আমি এবং আমার বন্ধু একই রিসোর্টে জব করছি। তো আর দেরি নয়, ঘটনাটি শুরু করছি। রিসোর্ট নাইট গার্ড প্রতিদিনের মতো তার টর্চ লাইট এবং যাবতীয় কিছু নিয়ে তার ডিউটি শুরু করলেন যথারীতি। তখন আনুমানিক রাত 2 থেকে 2:30টার মতো।
তখন তিনি জেটি থেকে বের হয়ে বিচ দিয়ে হাঁটা শুরু করলেন। তো আগেই বলা যাক যে সে বিচ এবং ওয়াটার বিলার যে জেটি, বিচ থেকে ওয়াটার বিলার যাইতে যে জেটি পড়ে সেখানে একটা মোড় পড়ে, সেই মোড়ের মধ্যে একটি বট গাছ আছে। এই দেশে এই গাছটাকে কি গাছ বলে আমার সঠিক জানা নাই, তবে আমি বট গাছই উল্লেখ করছি। অনেক বড় একটি গাছ, অনেক পুরাতন একটি গাছ। কথিত আছে সেখানে অনেক অলৌকিক জিনিস, অনেক কিছু দেখা যায়। রীতিমতো নাইট গার্ড সেই বিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তো দূর থেকে উনি হঠাৎ দেখতে পায় সেই গাছের মধ্যে একটি বড় শেডও দেখতে পায় চাঁদের আলোতে। তখন তিনি তার হাতের টর্চ লাইটটা ওই দিকে লাইটটা দেয়। তো দেওয়ার পরে দেখে যে সেখানে একটি বড় শেডও, ভৌতিক আকৃতি একটি মহিলা এক পা এক ডালে এবং আরেকটি পা অন্য প্রান্তের আরেকটি ডালে দিয়ে দাঁড়িয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারা করছে যে তুই এদিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। এই দেখে সে রীতিমতো ঘাবড়ে যায় এবং সেখান থেকে দৌড়ে চলে আসে। সে রাতে আর ও ডিউটি করে না এবং সকালবেলা বিস্তারিত এইচআর অফিসে জানায় এবং সে নাইট ডিউটি করতে নারাজ এবং সেই ডিউটি করবে না বলে সিদ্ধান্ত জানায়। তখন রীতিমতো টেনশনে পড়ে যায় এই ঘটনা। তারপর নাইট ডিউটি কাকে দেয়া যায়, কে যাবে সেখানে, সবাই খুব ভয় পেয়ে যায় বিষয়টা শুনে। তারপরে খোঁজাখুঁজি করে একজন লোক বের করে, সেও বাংলাদেশি। সে সিদ্ধান্ত নেয় যে আমি ডিউটি করবো, আমি সব ভয় পাই না। তো রীতিমতো সে তাকে অনেক কন্ডিশন দেওয়া হয় যে তুমি যদি ডিউটি করো তাহলে তোমাকে এই ধরনের ফেসিলিটি দেওয়া হবে, সমস্যা নাই। তো তিনি সেই ফেসিলিটি দেখে খুব ভালোই লাগলো। তখন তিনি তার রীতিমতো লাইট, টর্চ লাইট এবং এভরিথিং নিয়ে ডিউটিতে চলে যায়। রাত্র আনুমানিক 2টা-1টা হয়ে যায়, 1-2টা এরকম সময়ও তিনি দেখতে পায় যে না, কোনো সমস্যা নাই, ডিউটি করতে থাকে। তো এক সময় তিনি সেই দিয়ে হাঁটতে হাঁটতে ওই মোড়ে চলে যায়, গাছের নিচে যায়, কিছু দেখতে পায় না। তারপরে তিনি মোড়টা ক্রস করে ওয়াটার বিলার এদিকে চলে যায়। ওয়াটার বিলার সবকিছু চেক করে আবার যখন রিটার্ন ব্যাক করবে তখন তিনি চোখে পড়ে সেই ভুতুরি মহিলাটাকে। সে দুদিকে 2 ডালে দিয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারায় বলতেছে যে তুই দিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। কিন্তু সে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় আসা সম্ভব না, যেহেতু সে ওয়াটার বিলার জেটিতে ছিল। কারণ সে মোড় ক্রস করে আসতে হবে বিচ বা অন্য কোনো রাস্তা দিয়ে সে রিসোর্টে প্রবেশ করতে হবে। বাকি পরে যায়। তারপরে সে খুব দ্রুত কি করবে এখন না বুঝে সে খুব দৌড় লাগায়। তো দৌড় দেওয়ার পরে সেই ওয়াটার ভিলেজ যেটি অতিক্রম করে মোড়ে আসতে না আসতেই তার লাইটটা কোথায় পড়ে যায়, সে আর দৌড়ে হুঁশকে আর নাই। তারপরে সে দৌড়াদৌড়ি করতে অন্ধকারের মধ্যে চলে যায়। তারপরে সে একটু পায় যে তাকে একটা জোরে থাপ্পড় মারা হয়, সে মাটিতে পড়ে যায়। তারপরে সে সেন্সলেস হয়ে যায়, কিছু বলতে পারে না। সকালবেলা অন্য সব মানুষ ডিউটিতে যাওয়ার সময় ওকে দেখতে পায় এবং নিয়ে আসে চোর অফিসে দেখায়, রুমে রাখে এবং রীতিমতো তার গায়ে অনেক জ্বর চলে আসে, চেহারা কালো হয়ে যায়, খুব জ্বর আসে ওর। তারপরে থেকে 10 দিনের মতো ওকে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু সে সুস্থ হয় না। তারপরে বাংলাদেশে খবর তো অবশ্যই দেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশে এক কবিরাজ ধরা হয়। তো ওই কবিরাজ কন্ডিশন দেয় যে একদমে খাসি কিনতে হবে এবং সে খাসিটাকে এক কুবে জবাই করতে হবে, তারপরে সে সুস্থ হবে। তবে কন্ডিশন একটা, তাকে সেই রিসোর্টে রাখা যাবে না, ওখানে থাকলে তার ক্ষতি হবেই। তারপরে যথারীতি সেই কবিরাজের শর্ত অনুযায়ী সবকিছু করা হয়। তারপরে তিনি বাংলাদেশে চলে যায়। এখনো উনি বাংলাদেশে আছে, উনি আর ওই রিসোর্টে ব্যাক করতে পারে নাই। তো এই ছিল ঘটনা রাসেল ভাই। যদি আমার ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচার করবেন। এবং আমি যে রিসোর্টে আছি সেই রিসোর্টটা একটা কবরস্থানের মধ্যে আগে ছিল, এখন সেই কবরস্থান ভেঙে নতুন রিসোর্ট গড়া হয়েছে। আরো অনেক ঘটনা আমার রিসোর্টেরও আছে, আমার বস ওনাদের মাধ্যমে আমি শোনা। অবশ্যই আমি চেষ্টা করব সেই ঘটনাগুলা প্রচার করার জন্য, আপনাদের কাছে পাঠানোর জন্য। ভালো থাকবেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। আমাদের সঙ্গে এখানে আছেন হাফেজ মাইনুদ্দিন ভাই, তিনিও অনেক কষ্ট করে এসেছেন এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। চলুন শুনে আসি তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে মাসের 8 তারিখের ঘটনাটা, গত বুধবার আর কি ছিল দিনটা। তো সেই দিন যিনি আমার কাছে এই কথাটা আমার কাছে আসে বলে, ওনার নাম ছিল নীরব। ওনার বাবা মারা যায়। তারাবি নামাজে পড়ে
তাকে দাফন দেওয়া হয়। রাত 11টা 11:30 বেজে যায়। জি। তো আমাদের যে কবরস্থানটা সেটা একটু মেরামত করাতে লাশটা দাফন দিতে একটু কষ্টই হয় নিয়ে যেতে। তো যে খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, সে কষ্ট হওয়াতে সেই খাটিয়া থেকে কোলে তুলে 3-4 জন মিলে ধরে নিয়ে যেতেছিল। তো ছেলে যখন নিছে তো ও বলতেছে এত হালকা এবং এত ছোট মনে হচ্ছিল বাবাকে যে আমি একাই নিয়ে যেতে পারবো। তো যেহেতু সবাই ছিল কাছে, তবু তার 3-4 জন মিলে নিয়ে গেল, লাশটাকে দাফন দিল। তো সেই রাত্রে তো সে সবাই দাফন টাফন করে চলে গেল। তো সেহরির পরে ফজরের নামাজের পরে ছেলেটা জিয়ারতের জন্য আসলো। তো এখন তো রমজান মাস, অন্ধকার এবং দিন আসতে আসতে অনেক দেরি হয়, কিন্তু নামাজ সেহরি খাওয়ার আজানের পরপরই জামাত দাঁড়িয়ে যায় নামাজের। তো ওই ছেলেটা নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়ি কবরস্থানে গিয়ে জিয়ারত করে। যখন সে মোনাজাত দিতেছিল খুব অঝরে কান্না করতেছিল কবরস্থানে। তো সেই মুহূর্তে নাকি সেই ছেলেটা বলল যে আমি যখন মোনাজাত করি এবং খুব চিৎকার মানে খুব অঝরে কান্না করি, তখন আমার এরকম একটা আওয়াজ আসে, এমন একটা কথা আমি শুনতে পারি, আমাকে বলতেছে নীরব বাসায় চলে যা, কাঁদিস না। তো উনি একটু প্রথম মোনাজাত তো ভাবতে কোনো কিছু মনে নেয়নি, উনি মোনাজাত করতেছিল, কান্না করতেছিল, সেই কথাটা আবারও আসে, নীরব বাসায় চলে যা। তখন সে তাড়াতাড়ি দ্রুত আর কি একটু ভয় চলে আসে তার ভেতরে, খুব ভয় ভীতিতে উনি সত্যি চলে আসে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই দিন তার কোনো কিছুই ভালো লাগেনি, সে নামাজও সেদিন পড়েনি এবং সে যে রোজাটা রাখছে সে বলছে আমার রোজাটাই আমার কাছে ভালো লাগলো না, সেই দিন আমার খুবই খারাপ লাগতেছিল, সে কোনো নামাজই পড়া হয়নি এবং সে পরবর্তীতে রাত্রে আর কি আর কবরস্থানে যাওয়া হয়নি। তো রাত্রে যখন সে ঘুমালো, সে ঘুমের মধ্যে সে এই কথাটা আসলো, তোকে বাসায় যেতে বলছি, নামাজ ছাড়তে বলছি। সে এরকম এই কথাগুলো শুনতে পায়, সে তাকে ধমক দেয়। তো উনি বলতেছে শব্দটা যে আসে এবং কথাটা বলে কে, ও এইটাকে নিয়ে অনেক ভয় পাইতেছে, সে ভাবতেছে যে আমাকে জিনে ধরছে, এটা জিন আমাকে বলে, কারণ মানুষ মারা যাওয়ার পর মানুষ তার কিছু বলতে পারে না। তো কবরস্থান সকালবেলা ভরে যাওয়াতে হয়তো আমাকে জিন এরকম ডিস্টার্ব করতেছে। তো সে আমার কাছে কয়েকবারই আসলো, আমি তাকে বললাম যেটা জিনের কোনো আসো বা জিন না, হ্যাঁ আপনার আব্বু দুনিয়া থেকে বিদায় নিছেন, আপনার আব্বুই আপনাকে এই শাসনটা করতেছে, যেহেতু ভালোবাসাটা ছিল আপনি কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। উনি এখনো বিশ্বাস করে না, সে এখনো বলে যে আমি তো কোনো ইবাদত, আমার কোনো নামাজই ভালো লাগে না যেতে, দ্বিতীয়ত আমি শুধু এইটুকুই কথা শুনতে পারি, নীরব কাঁদিস না, নীরব ইবাদত নামাজ পড়, নামাজ ছাড়িস না। কিন্তু সে তার বাবাকে দেখতে পারে না, কথাগুলো শুনতে পারে। এখন সে এটাই নিয়ে ইয়েতে আছে চিন্তিত, যেটা হয়তো জিন, কিন্তু মৃত ব্যক্তি আমার কাছে আসতে পারে না। ঘটনাটা এটাই ছিল। ও থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যারা আছেন, আমি এখন চলে যাচ্ছি আমাদের শেষ যে অতিথি আছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব, কোথা থেকে এসেছেন সেটা একটু বলে দেবেন কাইন্ডলি। হ্যালো রাসেল ভাইয়া, আমি শাকিল বলছি, এসেছি মাতুয়াল কোনাপাড়া থেকে। রাসেল ভাইয়া আমি ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। রাসেল ভাই আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের গ্রামেরই একজন লোকের সাথে ঘটে যাওয়া। লাস্ট ইয়ার যখন ঈদে আমি গ্রামের বাড়ি যাই, তখন আমার একটা ফ্রেন্ডকে বলে গেছিলাম যে কিছু ঘটনা কালেক্ট করতে, যাতে আমি এগুলো শেয়ার করতে পারি ভূত ফিল্মের সাথে। সো ও একজন লোককে পায় যার সাথে কিছু ঘটনা ঘটে যায়। আসলে লোকটি পেশায় জেলে। রাসেল ভাই এই ঘটনাটা আপনার 1988 যখন আপনার ফ্লাড হয় ওই সময়, তখনকার রাসেল ভাইয়া চারপাশে প্রচুর পানি, পানি ছাড়া কিছুই নেই, সব দিক শুধু পানি আর পানি। তো এই জন্য দেখা গেছে সব দিকে প্রচুর মাছ ভাইয়া। তো ওনার একটা পেশা ছিল ছোটোবেলা থেকে যে উনি আপনার মাছ ধরার প্রতি একটা নেশা। তো একদিন রাতের বেলা ভাইয়া উনি মাছ ধরতে বের হবে, তেমন সময় ওনার আম্মু বলল যে একটু দেখে যেতে, কারণ আশেপাশের পরিবেশ হয়তো ভালো না, এখন চারদিকে অন্যরকম একটা ভাব। তো উনি অত তোয়াক্কা করলো না কথা, তো উনি বের হলো। তো উনি একটা খালের এক পাশে, যে জায়গায় উনি প্রতিদিন প্রায় মাছ ধরে, ওই জায়গায় গেল, বসলো। তো আধা ঘন্টার মতো হবে, ওনার জাল বা অন্যান্য যা যা দরকারি জিনিসপাতি সেট আপ করা ওগুলো করলো। করার পর আসলে উনি বললো রাত প্রায় অ্যারাউন্ড 12টার মতো বা 1টা। তো উনি ওই জায়গার মধ্যে বসে আছে অনেকক্ষণ যাবৎ। তো উনি দূর থেকে লক্ষ্য করছে যে একটা আলোটা আপনার কমলা টাইপের, কমলা রঙের আলোটা আসছে। তো উনি ভাবলো যে হয়তো বা নৌকা দিয়ে কোনো মানুষ এসছে, হ্যারিকেন
তো যতক্ষণ পর্যন্ত আলোটা কাছে আসছে উনি স্পষ্ট হতে লাগলো যে আসলে এটা কোনো হ্যারিকেনের আলো না, বা এটা আসলে মানুষ না। তো উনি লক্ষ্য করলেন আসলে জিনিসটা তাহলে কি। তো উনি একটু পিছে হলেন, একটা গাছের আড়ালে গেলেন, কারণ উনি বুঝতে পারছে যে এটা অ্যাডনর্মাল কিছু। দেখলেন যে একটা আলো সম্পূর্ণ খোলা, এটা হাওয়ার মধ্যে ভাসছে এবং একটা ছায়া পড়ছে অপোজিট সাইডে যে কিছু একটা আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে একটা সাদা শাড়ি পরা মহিলা অবয়ব, যে চুলগুলো ঝুলে আছে বোঝা যাচ্ছে, অনেক লম্বা রাসেল ভাই হবে, হয়তো বা 7-8 ফুট হবে এরকম উনি বলল। তো এটা আসছে ওদিক থেকে, আর ওটার পায়ের নিচ থেকে মানে মনে হয় সমুদ্রের ঢেউ যেরকম হয় এরকম ফোয়ারা বেরোচ্ছে। তো উনি প্রচণ্ড ভয় পায় এটা দেখে, ওনার কন্ট্রোল করতে পারে নাই। উনি ওই জায়গা থেকে আপনার দ্রুত বাসায় আসার পর ওনার আম্মুকে ওই দিন রাতে বলে না। সকালবেলা ওনার মাকে বলার পর ওনার মা অনেক বকাঝকা দেয় যে কেন রাতের বেলা এটা দেখার জন্য উনি ওই জায়গায় দাঁড়িয়েছিল, উনি তো আগেই আসতে পারতো। তো রাসেল ভাই তখন ওনার বেশ তেমন কিছু হয় না। তো একদিন এমন উনি আপনার রাতের বেলা আর কি মানে বিকেলবেলা আপনার হয় না এমন যে এক গ্রামের সাথে আরেক গ্রামের খেলা হয়, অনেক সময় কাবাডি খেলা হয়, তো এরকম একটা খেলা উনি দেখতে যায় অন্য গ্রামে। তো যাওয়ার পর রাসেল ভাই সন্ধ্যা হয়ে যায়, খেলা শেষ। তো ওই গ্রামে ওনার কিছু ফ্রেন্ড ছিল, বন্ধু। তো ওনারা বললো যে এতদিন পর আসছিস, আমাদের সাথে একটু আড্ডা দিয়ে যা। এটা কি আরেকটা ঘটনা? ভাইয়া হ্যাঁ, না, আমি একটা ঘটনাই নিব। আপনার সেই ঘটনাটা কি শেষ করে ফেললেন আপনি? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আপনি এটা আরেকটা ঘটনা বলছেন, তা আচ্ছা জি। ঠিক আছে, এটা শেষ করেন, কিন্তু আরেকটা ঘটনা আমরা তার আগে মানে জি বলেন। জি অবশ্যই। তো ওনারা বললো যে আজকে আমাদের সাথে আড্ডা দিয়ে যা। তো উনি আড্ডা দিতে দিতে সময় আর খেয়াল করেন নাই। তো রাত প্রায় অনেক বেজে গেছে, 11টা-12টা। তো তখনকার সময় রাত 11টা-12টা মানে রাসেল ভাই অনেক, আর গ্রাম অঞ্চল। তো উনি আসতেছে রাতের বেলা ওই দিক থেকে। তো ওনাদের বাড়ি থেকে আসার পথে মানে ওই যে রাস্তায় একটা ভাইয়া তেঁতুল গাছ পড়ে, ওই গাছটার নামে আগে থেকেই কিছু বদনাম ছিল, কারণ মানুষ অনেক কিছু ওই জায়গায় দেখতো। রাসেল ভাই কী দেখতো, যেমন আপনার দেখতো যে রাতের বেলা একটা লোক মানে লোক টাইপের অভাব, যে পায়ের মধ্যে রশি দিয়ে ঝুলে আছে, সম্পূর্ণ সাদা, চুলগুলো সাদা, নিচের দিকে চেয়ে আছে, মানে চেহারা দেখা যায় না। তো অনেকেই এটা দেখে ফ্রেন্ড হয়ে যেত, ওই জায়গায় অজ্ঞান হয়ে যেত, কারণ এত বেশি সাহস ছিল না অনেকেরই, সবাই এরকম দেখতো। উনি ভয় পাচ্ছিল যে উনি এরকম কিছু দেখতে পায় কিনা। আল্লাহর রহমতে উনি ওটা দেখে না, উনি আগে যায়। এখন যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর একটা পুল পড়ে ভাইয়া। তো উনি পুলে ওঠার আগে উনি লক্ষ্য করেন যে পিছ থেকে এমন একটা শব্দ হচ্ছে যে কেউ হয়তো বা কাঠের খড়ম পায়ে দিয়ে হাঁটে, বা এরকম ঠক 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 শব্দ হচ্ছে। উনি প্রচণ্ড ভয় পায় ভাইয়া, কিন্তু উনি জানে যে এখন ভয় পেলে আসলে চলবে না। তো উনি আগে যায়, যখন বীজের কাছাকাছি, পুলটার কাছাকাছি, তো তখন দেখলো যে একটু দূরে বিলের মধ্যে আপনার বিশাল বিশাল মাছ আকৃতির মাছ এরকম লাফাচ্ছে আপনার। তো আবার দেখছে যে এমন কিছু মানুষ আছে যে যারা ওগুলো ধরছে, আবার জাল দিয়ে মেরে মেরে ধরছে। তো এটা দেখার পর উনি আরও বেশি ভয় পায়, উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। উনি দৌড় দিল ওই জায়গা থেকে। দৌড় দেওয়ার পর আপনার কালভার্ট যখন ক্রস করবে, ব্রিজটা ক্রস করে যাবে, সামনে দেখতে পায় আপনার কালো দুইটা অবয়ব দাঁড়ায় আছে। ওনাকে মানে মনে হচ্ছে যে ইশারা দিচ্ছে যে ওনার আসতে। উনি এটা দেখে নিজে কন্ট্রোল করতে পারে না ভাইয়া, উনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। সকালবেলা আপনার যখন কৃষক যারা আছে ওই এলাকারই, ওনাকে মানে পায়ে ওই জায়গার মধ্যে যাওয়ার পর ওনার বাসায় দিয়ে আসে ভাইয়া। দিয়ে আসার পর ওনার আম্মু তো অনেক আপনার আপসেট হয়ে যায়, কান্নাকাটি করে, এটা কেন হলো, এরকম কেন করলো, রাতের বেলা তো উনি থাকতেও পারতো অন্য গ্রামে। তারপরে হুজুর আনা হয়, হুজুর আনার পর হুজুর বলল যে আর কখনো যেন উনি রাতের বেলা এরকম না বের হয়, আর পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে ওনাকে হয়তো বাঁচানো সম্ভব না, এরকমই বললো। থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার যে দ্বিতীয় ঘটনাটি আমাকে বলেছিলেন সেই ঘটনাটি দিয়ে আমরা শুরু করি। তার আগে আপনার নাম বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ জাকির হোসেন, এসেছি মিরপুর 12 থেকে। জি। ঘটনাটি 20 থেকে 25 বছর আগের ঘটনা। এটা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার ঘটনা। জি। আর মানে ঘটনাটা দুইটা জায়গাকে কেন্দ্র করে, মানে প্রথম ঘটনাটা যেটা বলছি, আর একটা হলো কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঘটনা। সেখানে এক মৌলানা সাহেব ছিল, নাম বলবো না, সবাই চিনবে এক নামে। আর ময়মনসিংহের একটা হুজুর ছিল, মানে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের মতো খাতির ছিল, বন্ধুত্বের মতো। তো আমি ঘটনাটি শুনেছি আমার এক মামার কাছ থেকে, সে আমায় বলেছে ঘটনাটি। একদিন এশারের আজান দিয়েছে, এখন হুজুর নামাজ পড়বে, নামাজ পড়ে এখন খাদেমের কাছে বলেছে যে অজু করার পানি দিতে, সে পানি দিয়েছে।
অপরদিকে হুজুরের স্ত্রী আবার মানে পিঠা বানাচ্ছিল। হুম। ওই যে তার যে বন্ধু আছে ময়মনসিংহের, তার কাছে পিঠা পাঠাবে রাতে। এখন পিঠা বানানো শেষ, সে পিঠাগুলো মানে রেখে বলছে যে যাও এই পিঠাগুলো হুম। তুমি তার কাছে দিয়ে আসো। এখন সে এসে মানে হুজুর তো অজু করতে বসবে, এখন অজু করা শুরু করেনি। হুম। বলছে যে হুজুর মানে সে তো পিঠা পাঠাতে বললো, এখন রাত তো অনেক হয়ে গেছে, কারণ গ্রাম অঞ্চল আরও 20 থেকে 25 বছর আগের ঘটনা এটা। হুম। তখন তো গ্রাম অঞ্চল আরও শুনশান ছিল। তো হুজুর বলছে হ্যাঁ এটা আসলে ঠিক, রাত হয়ে গেছে। তা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো। সেই কথা বলে তার বাঁ হাত দিয়ে ওই খাদেমের ঘাড়ে ধরলো, মানে আলতো হুম। করে ধরলো, ধরে মানে দেখাচ্ছে যে ওই যে দেখো একটা লাইট দেখতে পাচ্ছ? বললো হুম। হ্যাঁ। পরে বলছে তুমি ওই লাইট বরাবর যাবে, অন্য দিকে তাকাবে না, ডানেও তাকাবে না বাঁয়ে তাকাবে না, হুম। লাইট বরাবর যাবে। বললো আচ্ছা ঠিক আছে। এখন হুজুর বলেছে, শুনতে বাধ্য, তা না হলে হুম। বেয়াদবি হবে। সে কি করলো, লাইট বরাবর ওই লাইটের দিকে তাকিয়ে যাচ্ছে যাচ্ছে হঠাৎ মানে সে জানে না কতক্ষণ হয়েছে, গিয়ে দেখে ওই যে ময়মনসিংহের গফরগাঁয়ে যেখানে আরেক হুজুর কাছে পাঠানোর কথা ছিল, হুম। সেই হুজুর অজু করা শুরু করেছে, মানে হাতের কবজি পর্যন্ত ধুয়েছে। মানে চমকে গেল, হুম। এসেই চমকে গেল, মানে কিছু বলছে না, কারণ যদি আবার প্রশ্ন করে হুজুর রেগে যায়। পরে বলল যে হুজুর আপনার জন্য পিঠা পাঠিয়েছে। পরে বলল আচ্ছা ঠিক আছে এখানে রাখো। পরে বলল আজকে কি আমি এখানে থেকে যাব নাকি চলে যাব? পরে বলল না থাকার দরকার নেই, তুমি চলে যাও। হুম। পরে বলল যে রাত হয়ে গেছে অনেক, এখন কারণ অনেকটা কিন্তু পথ, একটা দুইটা না অনেকটা পথ, আর তার মধ্যে রাত। পরে হুজুরও ওই আগের মতোই হুম। বা হাত দিয়ে তার ঘাড়ে আলতো করে ধরলো, ধরে বলছে যে ওই যে দেখো লাইটটা, মানে সে যা বলেছিল। পরে বলছে ওই লাইট বরাবর যাবে, বাস সে আগের মতোই পুনরায় লাইট বরাবর যাচ্ছে, গিয়ে দেখছে হুজুর এখন অজুই করছে। হুম। ওইখানেও চমকে গেল, বলল যে হুজুর সেও লাইট দেখালো আপনিও। পরে বলল যা দেখেছো চুপ থাকো, এসব বলার দরকার নেই। হুম। কিন্তু মানে হুজুরের কথা সেটা মানে, কারণ ওই যে মানুষের মানে কিছু কিছু মানুষ আছে পেটে কথা থাকে না, সে সকালে উঠে সবাইকে মানে বলাবলি করছে যে এই হুজুর লাইট দেখায়, ওই হুজুর লাইট দেখায়, মানে বলছে মানুষ এসে মানে নানান মানে মুখে মুখে ছড়াছড়ি। তো একদিন মানে এক মায়ের এক ছেলে বিয়ে করিয়েছে মানে নদীর ওই পার। এখন ওই পার থেকে বউ মানে যাত্রী সহ নৌকা মানে লঞ্চ আসছে এদিকে, মানে হুম। নদীর এই পার আসবে, মাঝপথে এসেই ওটা ডুবে গেছে। তা এটা নিয়ে তো অনেক কান্নাকাটি, মানে হুজুর কিন্তু এখনো জানে না এটা, হুম। মানে মানে এলাকার মধ্যে এটা কান্নাকাটি মানে কান্নার ঝড় বইছে, হুম। সবাই কান্নাকাটি করছে, মা তো কান্নাকাটি করছি তো করছি, 2-3 দিন পার হয়ে গেছে। এখন মা শুধু সবাইকে বলছে যে আমার মন বলছে আমার ছেলে মরেনি, মানে পানির নিচে ডুবে গেছে কিন্তু তার মন বলছে তার ছেলে মরেনি, বেঁচে আছে। হুম। তো মানে তারপর একজন এসে মানে মুরব্বী এসে বলল, মানে আমি আমি জানি যে আমি যে ঘটনাটা বলছি ওই এলাকায় যদি মুরব্বীরা থাকে তারা এই ঘটনা সম্বন্ধে তারা জানবে। তো বলছে যে তুমি এক কাজ করো, সেই হুজুরের কাছে যাও, ওই যে কিশোরগঞ্জে যে হুজুর কথা বললাম ওই হুজুরের কাছে যাও, আমি নাম বলবো না। বললো সে হয়তো কিছু করতে পারে। তো মা কি করলো, গিয়ে হুজুরের কাছে গিয়ে মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। বললো হুজুর আমার মন বলছে আমার ছেলে মারা যায়নি, আপনি কিছু একটা করেন। এখন মা কান্নাকাটি করছে, সে কিছুই করতে পারছে না। পরে বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো নদীর পাড়ে আসলো, মানে গ্রামের নানান লোকজন এসে হাজির, মানে ভিড় জমে গেছে একদম হই হুল্লোড়। পরে বলছে যে একটা কাগজে কি যেন আরবি লিখলো, লিখে বলছে যে কার সাহস আছে যে এই নদীতে ঝাঁপ দিবে এই কাগজটা নিয়ে, কিছু হবে না, তার কিছু হবে না, সে জীবিত ফিরে আসবে, হয়তো মানে একটু আধমরা হবে বা এমনি একটু অসুস্থ হবে, তাছাড়া তার কোনো ক্ষতি হবে না, সে জীবিত অবস্থায় ফিরে আসবে। কেউ রাজি হচ্ছে না, কেউ না। পরে হঠাৎ একটা মানে ছেলে, মানে মোটা কালো করে মানে একটু লম্বা করে, সে বলছে আমি যাব। পেছন দিক থেকে ওর মা হাত ধরে বলছে না বাবা যেতে হবে না। পরে বলছে দেখো তুমিও মা সেও মা, আর হুজুর যেহেতু বললো যে আমি তো ফিরেই আসবো, আমি তো এখানে থাকবো না, তাহলে আমার জন্য যদি কারো উপকার হয় তাহলে আমি যাই, সমস্যা কি। পরে গেল, মা তো কান্নাকাটি করছে। পরে বলছে শোনো কাগজটা তুমি হাতে নাও, যখনই নদীর এখানে একটা মানে পাক সৃষ্টি হবে তুমি এখানে লাফ দিবে, নিচে যাওয়ার পর দেখবে যে বড় একটা সিংহাসনের মধ্যে একজন
বসে থাকবে, তুমি তার কাছে গিয়ে সালাম দিবে, সালাম দিয়ে শুধু আমার এই কাগজটা তার হাতে দিবে, আর কিছু করতে হবে না। তখন সে যা বলবে আমাকে মানে জানাবে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো পাক শুরু হয়েছে, ও লাফ দিয়েছে। ও লাফ দিয়ে ভেতরে গেছে, গিয়ে দেখে এই যে আমরা যেমন এখানে বসে আছি, নিঃশ্বাস নিতে পারছি, মানে এখানে তো কোনো পানি নেই, কিন্তু ও নদীর নিচে গিয়ে দেখে যে সুন্দর একটা শহর, মানে হাজার হাজার মানুষ কাজ করছে, মানে হাতুড়ি সেনি, মানে যেটাকে যে যায় ভাষা বলে আর কি, কাজ করছে। মানে ওই আমরা যেমন দেওয়াল খুঁড়ি ওইরকম করে কাজ করছে। এখন ও খুঁজছে যে ওই বড় সিংহাসনের সেই লোকটাই খুঁজছে। মানে হাঁটতে হাঁটতে দেখে অনেকটা দূর বসে আছে, তার কাছে গিয়েছে, মানে সে বলবে, মানে কাগজটা দিবে, সেটা বলার আগেই তাকে দূর থেকেই বলছে এখানে এসেছিস কেন, লাভ নেই, যারা গেছে তারা আর ফিরবে না, চলে যা। পরে সালাম দিল, দিয়ে কাগজটা হাতে দিয়ে বলল যে আমাকে হুজুর পাঠিয়েছে। তো সে কাগজটা খুললো, খোলার পরে মানে আফসোসের সহিত মানে বলছে যে ইস, সে একটা আল্লাহওয়ালা লোক, কেন এমন করে। পরে এই কথা বলে বলল আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই যা, যেখানে ডুবেছে সেখানেই ভেসে উঠবে, এইটা বলে দিল বাস। তো উপরে আবার হুজুর কি করলো, কয়েকটা মাঝিকে বললো যে তোমরা নৌকা নিয়ে এই জায়গায় ঘোরাঘুরি করো, মানে এইখানেই থাকবে, ও ভেসে ওঠার সাথে সাথে ওকে খপ করে ধরে ফেলবে। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পর ও মানে অজ্ঞান অবস্থায় মানে ভেসে উঠেছে, অমনি ওকে ধরে উপরে এনেছে, আনার পর হাতে পায়ে মানে তেল মালিশ করছে, করার পর মানে ও চোখ খুলেছে। চোখ খোলার পর হুজুর বলছে তুমি ঠিক আছো? পরে বলছে হ্যাঁ হুজুর আমি ঠিক আছি, আমি আপনাকে চিনতে পেরেছি। পরে বললো আচ্ছা ঠিক আছে। তারপর বললো যে কী হয়েছে, কি বলেছে। পরে বললো মানে যা যা বলেছে নিচে এগুলো সব কিছু বললো যে এই কথা বলেছে। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোনো টেনশন করবেন না, ইনশাল্লাহ যেহেতু বলেছে তাহলে আপনার ছেলে ফিরে আসবে, আমি বলছি। তার 2 থেকে 3 দিন পর সেই একই জায়গায় নৌকাটা ভেসে উঠেছে, এবং আগে যেভাবে ওই পার থেকে এই পারে আসছিল সেম টু সেম ওইভাবেই আবার আসছে, ওইভাবেই আসছে। মা কিন্তু ওইখানেই বসে আছে, মানে এই 2-3 দিন সে কোনো চেঞ্জ নাই। মানে কোনো চেঞ্জ নেই, ওইখানেই আছে। আর ওই নৌকাটা যা আসছে ওইখান থেকে ওই একইভাবে আসছে। তারপর সবাই খুশি। এই ছিল মানে এইটা, এই হুজুরের আরও আছে, যদি আপনি বলেন তাহলে আমি বলবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। স্টে টিউনড ফর ইওর ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি ভালো থাকার দলে, এজন্য জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। যাই হোক, আমার নাম হচ্ছে খোকন, আমি এখন বর্তমানে কাতারে আছি, কাতারের দোহাতে। আমার দেশের বাসা হচ্ছে পাবনাতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা হচ্ছে 2015 সালের জ্যৈষ্ঠ মাস, আমের সময়। আমি এখান থেকে ভ্যাকেশনে আমি বাংলাদেশে গিয়েছিলাম। তো যে ঘটনা সেটা আসলে আমার বলে রাখা ভালো, আমার এক আপু আর ভাইয়া থাকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভাতে। তো আমার ভাইয়া হচ্ছে রহনপুর পৌরসভার একজন পরিচিত ফিগার। তো ওনারা আমাদেরকে ইনভাইট করে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ আমের জেলা, তো আমাদেরকে আম খাওয়ার জন্য আর কি ইনভাইট করে ফ্যামিলি সহ। তো আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা সহ আমরা মানে ট্রেন যোগে এই সর্দি থেকে তারপরে রহনপুরে যাই আর কি। তো রহনপুরেই আসলে আমি বুঝতে পারিনি যে আসলে আমাদের এই বেড়ানোটা এতটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স।